ঘটনাটির সময়কাল অনেক আগের। ওই সময়ে ওই এলাকায় বিশুদ্ধ পানির কিন্তু সংকট ছিল, মানুষ পুকুরের পানির উপর নির্ভরশীল ছিলেন। তো সমস্যা যেটা হলো সেটা হচ্ছে ওই পুকুরে নাকি পানি থাকতো না। বৃষ্টি হোক যাই হোক, ওই পুকুরে পানি পড়ার সাথে সাথে মনে হতো নিচ থেকে এই পানি কেউ শুষে নিয়েছে। কি শীত, কি বর্ষা, কি শুকনো, কি গরম, সব সময় এই পুকুরের মাটি ফেটে চৌচির অবস্থায় থাকতো। বর্ষাকালেও সেখানে পানির ছিটে ফোঁটাও দেখা যেত না। এরকম সমস্যা যে হচ্ছে, এটার কারণ কি, এটা কেউ বুঝতে পারতো না। পুকুরে পানি না থাকার কারণে মিয়াজি বাড়ি সহ আশেপাশে যে ঘরবাড়িগুলো রয়েছে তাদের তীব্র পানি সংকট ছিল। এই কারণে অন্যত্র আরেকটি পুকুর তারা খনন করলে সেখানে পানি ওঠে, কিন্তু এখানে পানি উঠতো না। কিন্তু কেন কেন এই পুকুরে পানি ওঠে না? ওনারা বিভিন্নভাবে দোয়া করিয়েছেন হুজুর ডেকে, কোনোভাবেই কাজ হচ্ছিল না। একটা সময় বড় একজন বুজুর্গ ব্যক্তি এসে সেখানে দোয়া করেন সম্মিলিতভাবে। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন, আরো যারা ছিলেন, সোজা কথা প্রত্যেক বাড়ির লোকজনই ওই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর আল্লাহর রহমতে টানা 3 দিন ওই এলাকায় বৃষ্টি হয়। বৃষ্টির পর দেখা গেল ওই পুকুরে পানি জমেছে। শুধু কি তাই, আরো এক অদ্ভুত দৃশ্য সবাই দেখতে পেলেন। তা হচ্ছে পুকুরের মাঝখানে শাপলা ফুল ফুটেছে। শুধু শাপলা নয়, পদ্ম ফুলের অস্তিত্ব দেখা যাচ্ছিল। আরো একটি ব্যাপার, পুকুরের পানির উপরে ছোট ছোট বিভিন্ন পাতা দেখা যাচ্ছিল। মনে হচ্ছে নিচ থেকে এই গাছগুলো হয়েছে। অনেক জলজ উদ্ভিদ থাকে না, ওই রকম। এই পাতার উপর কিন্তু ছোট ছোট পোকামাকড় বড় জোর বসতে পারে, ব্যাঙও কিন্তু বসতে পারে না। আর পদ্ম পাতা বা শাপলা পাতা যেটা, এটার উপর ছোটখাটো ব্যাঙ বসতে পারে। বড় আকারের ব্যাঙ বসলে কিন্তু সে ডুবে যায়। ওই রকম একটা জায়গায় একজন ব্যক্তিকে দেখা গেল, যিনি এই পাতার উপর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে ওনার শরীরে কোনো কাপড় চোপড় ছিল না। একজন বৃদ্ধ মানুষ, পুরুষ মানুষ, উনি সেখানে ধ্যানমগ্ন থাকতেন। 24 ঘন্টাই তাকে সেখানে দেখা যেত। উনি ওখান থেকে কোথাও যেতেন না। উনি এই অবস্থায় আছেন, এটা তো দেখতে ভালো দেখায় না, যার কারণে ওই দিকটাতে কোনো মহিলা মানুষ আসতেন না। পুরুষরা এসে দেখতেন, ওনাকে ডাক দিতেন, উনি উত্তর নিতেন না। যেহেতু উনি ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, মাঝে মাঝে দেখা যেত যে উনি ওই ছোট ছোট পাতার উপরই অনায়াসে সিজদা দিচ্ছেন, নামাজ পড়ছেন ওই অবস্থাতেই। মানুষজন তো তখন ওই এলাকায় আশেপাশে ওরকম ছিল না। শোনা যায় ওই সময় মাত্র 7টি পরিবার আশেপাশে ছিল। এখন তো অনেক ঘনবসতি হয়েছে। আর এই ঘটনা তো বহু আগের, অর্থাৎ এই ঘটনাটি মূলত যখন ঘটে এখন থেকে আনুমানিক 150 বছরের কাছাকাছি সময় হতে পারে বলে ধারণা করেন। এক্সাক্ট সময়টা বলা যায় না। তো এই ঘটনাটি মূলত এই আমাদের শাকিল ভাই ওনার ওয়াইফের কাছ থেকে শুনেছেন। এরকম চলছে, সেখানে ওই ব্যক্তি এভাবে সারাদিন ধ্যানমগ্ন থাকেন, রাত্রে গেলেও তাকে দেখা যায়। স্থানীয় লোকজন অদ্ভুত একটি বিষয় খেয়াল করলেন। তা হচ্ছে ওই ব্যক্তি যেখানে ধ্যানমগ্ন আছেন তার পাশ দিয়ে বেশ কিছুটা জায়গা জুড়ে মনে হচ্ছে পানির নিচ থেকে ইট ভেসে উঠছে। তার মানে হচ্ছে নিচে কোনো নির্মাণ কাজ চলছে। ইট গাঁথনি হতে 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 আস্তে আস্তে পানির উপরে ইট ভাসছে। প্রতিদিনই দেখা যেত যে অল্প কিছু করে ইট আরো বেশি করে দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে নতুন করে কাজ হয়েছে। এভাবে প্রতিদিনই সেখানে হচ্ছে। মনে হচ্ছে যে পানির নিচ থেকে একটি মসজিদ আস্তে আস্তে ভেসে উঠছে বা তৈরি হচ্ছে। হতে হতে দেখা গেল যে সেখানে গম্বুজের মতো হয়ে যায়, পরিপূর্ণ একটি মসজিদ হয়ে যায়। খুব বেশি দিন লাগে নাই, অল্প কিছু দিনের মধ্যেই। এরপর ওই ব্যক্তি প্রথমবারের মতো এলাকার লোকদের সাথে কথা বলেন। ওই ব্যক্তি ওখান থেকে হেঁটে, পানির উপর দিয়েই হেঁটে পাড়ে চলে আসেন। পাড়ে উঠে উনি হাঁটতে থাকেন সামনের দিকে।
বোঝাই যাচ্ছে উনি এখান থেকে চলে যাবেন। চলে যাবার জন্য যখন হাঁটা শুরু করলেন, আশেপাশে বিভিন্ন মানুষজন ওনাকে দেখছিলেন। দিনের বেলাতে কিন্তু উনি চলে যাচ্ছেন। প্রথমবারের মতো উনি ইশারা দিয়ে কিছু মানুষকে ডাকলেন। কিছু মানুষ যখন তার কাছে এলেন, তখন উনি বললেন, তোমাদের জন্য এই জায়গায় মসজিদটি রেখে গেলাম, তোমরা কিন্তু কখনো এর অমর্যাদা করো না, এখানে এমন কোনো কাজ করো না যা অপরাধ, এখানে কেউ চুরি করবে না, এই জায়গাটা কেউ নষ্ট করবে না। এই বলেই উনি ওখান থেকে চলে যান। তবে লোকজন দেখছিলেন উনি যেদিক দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে উনি নদীর দিকে চলে গেলেন এবং সবার সামনেই নদীর পানির উপর দিয়ে উনি হাঁটতে হাঁটতে কোথায় যেন হারিয়ে গেলেন। ওনাকে পরবর্তীতে আর কোথাও দেখা যায়নি। তো এই যে মসজিদটা, এই মসজিদটাতে উনি বলেছিলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এলাকাবাসীর দায়িত্ব এটা থাকলো সবাই যেন এখানে এসে নামাজ পড়ে। তবে এরকম একটা মসজিদ এইভাবে রহস্যময় একটা ভাবে তৈরি হয়ে গেল, এটা তো মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি করেছিল। ভীতি, কৌতূহল সবকিছু ছিল, তবে ভক্তি শ্রদ্ধার কোনো অভাব ছিল না। আস্তে আস্তে একজন দুইজন করে ওই মসজিদে গিয়ে সালাত আদায় করতে শুরু করলেন। এরপর দেখা গেল অনেক মানুষই সেখানে এসে নামাজ আদায় করতে থাকেন। সমস্যা দেখা দিত ভোরবেলা। ফজরের আজান যিনি দিবেন উনি আসতে সহজে সাহস পেতেন না, মানে সাহসে কুলাতো না আর কি। কেন কুলাতো না, এর পেছনে আর একটা কারণ রয়েছে। তা হচ্ছে তাহাজ্জুদের নামাজের জন্য একটা আজান হয়। এই আজানটা আমাদের দেশে ওভাবে প্রচলিত না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে তাহাজ্জুদের নামাজের আজান হয়। তো ওখানে নাকি জিনেরা অনেক ভোরবেলা তাহাজ্জুদের নামাজের আজান দিত। তখন আশেপাশে যে সমস্ত ঘরবাড়ি ছিল তারা সেই আজানটা শুনতে পেতেন। আবার দেখা যেত ফজরের আজান কেউ দিতে আসেনি, কিন্তু ফজরের আজানের সময় হয়ে গেছে, তখনও ফজরের আজানের ধ্বনি ভেসে আসতো। কে আজান দিয়েছে পরবর্তীতে তাকে খুঁজে পাওয়া যায় না। একজন আরেকজনকে প্রশ্ন করত, কোনো ব্যক্তিকেই খুঁজে পাওয়া যেত না যে কে আজান দিয়েছে। তখন তারা বুঝতে পারলেন যে এখানে অনেক পরহেজগার জিনেদের আনাগোনা রয়েছে, যারা এখানে আসেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, ফজরের নামাজ পড়েন, অন্যান্য নামাজে হয়তো বা শরীক থাকে, তো ওনারা তো আর বুঝতে পারেন না। তো এইভাবে কিন্তু মসজিদটা আস্তে আস্তে আবাদ হয়ে যায়। তো ওখানে কিন্তু সবাই এই মসজিদের সম্মান রক্ষার্থে যথেষ্ট সচেতন। এটা কিন্তু এখনো রয়েছে। ওই মসজিদে কিন্তু কোনো ধরনের অপকর্ম করা নিষেধ। দুটি ঘটনা চালু আছে। তা হচ্ছে একজন ব্যক্তি, ওই ব্যক্তি বহু বছর পর ওই মসজিদের যেই দান বক্স সেখান থেকে কিছু টাকা চুরি করেছিলেন। টাকা চুরি করার পরপরই তার হাতের আঙ্গুলগুলো বেঁকে যায় এবং হাতে তীব্র যন্ত্রণা শুরু হয়ে যায়। যখন উনি বুঝতে পারলেন যে এই কারণে এটা হয়েছে, তখন উনি ওই মসজিদের দায়িত্বে থাকা কমিটির কিছু লোকজনের কাছে বিষয়টা বলেন যে উনি তো এই কাজটা করছেন, এই কারণে এরকম হয়ে গেছে। তখন কমিটির লোকজন ওনাকে অত্যন্ত কটু কথায় বকাঝকা করেছিলেন যে তুমি এইরকম একটা কাজ কিভাবে করতে পারলা, তুমি জানো না যুগের পর যুগ ধরে আমরা এই মসজিদের সম্মান রক্ষা করে আসছি, এখানে এই ধরনের কাজ করা নিষেধ, তুমি তো পুরোপুরি নষ্ট হয়ে গেছো, তুমি একটা নষ্ট মানুষ, তা না হলে এই কাজটা তুমি করতে পারতা না, তুমি তো এটা জানতা, জেনে শুনে তুমি এই কাজটা করছো লোভে পড়ে, তোমার আহামরি এমন কোনো অভাব নাই যার কারণে তোমাকে এই দান বক্সে এসে হাত দিতে হবে চুরি করার জন্য। তোমার সমস্যা তুমি আমাদেরকে বলতা, তুমি এই কাজটা কেন করতে গেছো, তুমি নষ্ট। এই যে নষ্ট নামটা চলে আসছে, এখনো ওই ব্যক্তি জীবিত আছেন, সবাই তাকে নাকি নষ্ট নামেই চেনে, সবাই জানে যে উনি এই কাজটি করেছিলেন। তো যাই হোক, উনি তো ওনার অপরাধ স্বীকার করেছিলেন, পরবর্তীতে উনি স্বাভাবিক হয়েছিলেন, এটা সত্য। তবে উনি এখনো জীবিত আছেন, সবাই তাকে চেনে, বিশেষ করে আশেপাশে যারা আছেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে একটা দুষ্টু ছেলে, ইয়াং বয়সে একটা দুষ্টু ছেলে, সে ওই মসজিদের পাশে দাঁড়িয়ে জল বিয়োগ করছিল। সে কিন্তু ইচ্ছাকৃতভাবে এটা করছিল। একজন এটা দেখে ফেলেন, দেখার পর উনি বলেন, তুমি এই কাজটা কি করলা, আশেপাশে কি জায়গা নাই, তুমি এই মসজিদের দেয়ালে তুমি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করলা, কাজটা কত ভালো হলো না। তখন ওই ছেলেটা আরো উচ্চবাচ্য করে আর কি, অশালীন কথাবার্তা বলে,
সে যে নেশাগ্রস্ত ছিল বিষয়টা এরকম না, সে ইচ্ছাকৃতভাবেই কাজটি করেছে। এরপর সে চলে যায়। পরদিন সকাল থেকেই তার মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায়, দেখা যাচ্ছে সে পাগলামি করছে। তো ওই মসজিদে যিনি ইমাম সাহেব ছিলেন, তাকে যখন বিষয়টা অবগত করানো হয়, তখন ওই ছেলেটাকে নিয়ে আসতে বলেন। ছেলেটার মা বাবা ওই ছেলেটাকে নিয়ে আসে। হুজুর ওই ছেলেটার উপর রুকিয়া শুরু করেন। ওই ছেলেটার উপরে একটা জিন হাজির হয়। তখন হুজুর বলেন যে এই ছেলেটার এই অবস্থা কেন করলা? তখন ওই জিনটা বলে যে কেন করেছে এটা আপনি জানেন। এই প্রশ্ন করা আমার কাছে আসলে অবান্তর বলে মনে হচ্ছে, অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। তবে ওকে তো জানে মারি নেই, ও যতদিন জীবিত থাকবে এরকম আধা পাগল হয়ে জীবিত থাকবে। এটা হচ্ছে শিক্ষা। ও ইচ্ছাকৃত হয়ে কাজটি করেছে এই মসজিদকে অসম্মান করার উদ্দেশ্যে। তো সত্যি এরপর থেকে সে ওভাবেই আছে, ওরকম আধা পাগল অবস্থাতেই। প্রিয় লিসেনার্স, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই মসজিদটির নাম কি? স্থানীয়ভাবে এই মসজিদটাকে, অর্থাৎ লোকাল লোকজন এই মসজিদটাকে বলে থাকেন আমু শাহ মিজি মসজিদ। তবে আমি নেট ঘেটে যেটা দেখলাম, মসজিদটার নাম হচ্ছে আমানত শাহ মিয়াজি মসজিদ। এটি অত্র এলাকার ধর্মচর্চা এবং আধ্যাত্মিক চর্চার অন্যতম একটি কেন্দ্র। মানুষের কাছে যথেষ্ট সম্মানের একটা জায়গা ওইটা। মসজিদ এটা সব মুসলিমদের কাছেই একটা সম্মানের জায়গা। তবে এই মসজিদটার যে ইতিহাস, এটা যেভাবে তৈরি হয়েছে, এরপর যুগ যুগ ধরে মানুষজন মসজিদটাকে যেভাবে রক্ষণাবেক্ষণ করছেন, সেই অর্থে এই মসজিদটা মানুষের কাছে তাদের হৃদয়ের একটা বিশেষ জায়গা দখল করে আছেন। দূর দূরান্ত থেকে অনেক মানুষ সেখানে আসেন। আর একটা বিষয় সেটা হচ্ছে ওই যে যিনি একজন দরবেশ গোছের মানুষ, যিনি বিবস্ত্র অবস্থায় সেখানে সাধনা করতেন, উনি যেই হালতে মসজিদটাকে রেখে গিয়েছিলেন ওই পুকুরের ওই ভেতরে, তখন তো পানিটা নেওয়ার ছিল না, আস্তে আস্তে ওইখানে মসজিদটা হয়ে গেছে। তো ওই মসজিদটা তো পরবর্তীতে সম্প্রসারণ করার দরকার হয়, কিন্তু দেখা গেল ওই মসজিদটাকে ভেঙে নতুন করে করা যাচ্ছে না। মসজিদটা কিন্তু এখন বহুতল হয়েছে। তো ওই মূল কাঠামোর উপরেই কিন্তু এই মসজিদটাকে বহুতল করা হয়েছে, মানে মূল কাঠামোটাকে ঠিক রেখে। এটা ভেঙে যে নতুন করে করবে বিষয়টা এরকম না। তো আমরা এরকম একটা মসজিদ দেখতে পাই ঢাকার কারওয়ান বাজারে একটা মসজিদ রয়েছে। এটার মূল কাঠামো আছে, মূল কাঠামোর সাথে বড় করে অন্যভাবে মসজিদের সম্প্রসারণ করা হয়েছে। আমি মাঝে মাঝে যখন যাই ওই মসজিদে সালাত আদায় করি, এক ধরনের অন্যরকম প্রশান্তি কাজ করে সেখানে। স্থানীয়ভাবে আবারও বলছি, এই মসজিদটাকে আমু শাহ মিজি মসজিদ বলে। তবে আমি নেট ঘেটে দেখলাম আমানত শাহ মিয়াজি মসজিদ নামেই নেটে আমি দেখতে পেলাম। এটি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার গোবিন্দপুরে অবস্থিত। আপনারা যারা ওই এলাকায় আছেন তারা অবশ্যই চিনবেন। আর যারা যদি কখনো মনে করেন যে ওদিকটাতে যাবেন, তবে মসজিদটা ঘুরে আসতে পারেন। এটাই ওই মসজিদের একটা ঐতিহাসিক সত্য তথ্য। এটা যে শুধু আমরা বললাম এখানে তা না, এটা আরো বহু মানুষই জানেন। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন যে একটি জায়গায় পানি থাকে না, বৃষ্টি হলেও পানি থাকে না, সেই পানি মনে হচ্ছে নিচ থেকে কেউ শুষে নিচ্ছে। ওখানে এটা কেন হতো? এরপর ওই ব্যক্তি উনি কোত্থেকে এসেছিলেন? উনি ওখানে সাধনা শুরু করলেন, ধ্যানমগ্ন হলেন, দেখা যেত যে ওই পাতার উপরে নামাজ পড়া শুরু করলেন। আস্তে আস্তে সেখানে একটি মসজিদ উঠে যাচ্ছে। সেই মসজিদটা কালের বিবর্তনে আজকে অনেক সুন্দর হয়েছে, তবে মূল কাঠামোটা কিন্তু এখনো রয়েছে। সেখানে মানুষ নামাজ আদায় করছেন। আসলে ওখানে ছিলটা কি শুরুতে? কেনই বা ওই দরবেশ এখানে আসলেন? ওখানে কি আসলে এমন কিছু ছিল যা মানুষের জন্য ক্ষতির কারণ হতো, যার কারণে ওখানে ওই দরবেশ এসে আধ্যাত্মিক সাধনা করে এই মসজিদটি তৈরি করিয়েছিলেন? এটা কিন্তু আজও অজানা বিষয়। এটা নিয়ে আরো অনেক ইতিহাস থাকতে পারে, তবে আমি যতটুকু জানতে পেরেছি, শাকিল ভাই যতটুকু আমাদেরকে বলেছেন, সেই অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি এই মসজিদ নিয়ে আরো জানা থাকে তাহলে কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন, এই ভিডিওর কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। এছাড়া আপনারা এই মসজিদ নিয়ে বিশেষভাবে আমাদের ফেসবুক গ্রুপেও কিন্তু পোস্ট করতে পারেন। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ওনার নাম মোহাম্মদ বোরহান উদ্দিন। ওনার বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাতে। ঘটনাটি উনি ওনার
দাদির মুখ থেকে শুনেছেন। দাদির নাম লালমতি। দাদির বর্তমান বয়স 96 বছর। বার্ধক্যজনিত কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ওনার শরীরে বাসা বেঁধেছে। আর যখন উনি মোটামুটি স্বাভাবিক ছিলেন, মোটামুটি স্বাভাবিক না, উনি বিভিন্ন সময়ই এই ঘটনাগুলো অনেকের সাথেই শেয়ার করেছেন। তাই বোরহানুদ্দিন ভাইও এই ঘটনাটি বিভিন্ন সময় অনেকবারই দাদির কাছ থেকে শুনেছেন। উনি জানিয়েছেন দাদির কাছে এখন নতুন করে কিছু জিজ্ঞেস করাটা আসলে ওভাবে উচিত হয় না, কেননা দাদি যখন কোনো কথা বলেন এক কথা অনেকবার বলতে থাকেন। এটা বার্ধক্যজনিত কারণে এই সমস্যাটা হয়েছে। আর যেহেতু এত বছর বয়স হয়ে গেছে, অনেক স্মৃতি ওনার হারিয়ে গেছে। এই কারণে অনেক তথ্য উনি এখন আর বলতে পারেন না। কিছু কিছু কথা মনে করতে পারেন, তবে পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলোর বর্ণনা করতে পারেন না। তো যাই হোক, মূল ঘটনায় চলে যাই। মূল ঘটনাটি যখন ঘটে তখন দাদির জন্মও হয় নাই। দাদির বর্তমান বয়স যদি 96 বছর হয়, তখন দেখা যাচ্ছে যে এখন থেকে 100 বছরের বেশি সময় আগে এই চাঁদপুর যে জেলা, তারপর মতলব যে থানা, এখন তো মতলব উত্তর দক্ষিণ থানা, তখন তো ওই সমস্ত এলাকাগুলোতে ইলেকট্রিসিটির কথা চিন্তাও করা যায় না। ওই সমস্ত এলাকা তো দূরের কথা, বর্তমানে যে সমস্ত এলাকাগুলো শহর হয়ে গেছে, জেলা শহর হয়েছে, আজ থেকে 100 বছরের বেশি সময় আগে সেখানেও তো ইলেকট্রিসিটি ছিল না। ওই সময়ে দেখা যেত যে যারা ধান ভাঙতেন, অর্থাৎ ধান থেকে চাল বের করতেন, ঢেকি ছিল একমাত্র ভরসা। এই লালমতি দাদির যিনি বাবা, তার নাম ছিল ইউসুফ আলী মুন্সি। উনি মসজিদের একজন ইমাম ছিলেন। ওই সময় ওই এলাকায় যারা ধর্মীয় কাজের সাথে নিয়োজিত থাকতেন তাদেরকে মৌলভী, মুন্সি, মোল্লা এগুলো বলা হতো। তো উনি মুন্সি নামে পরিচিতি পান। ওনার মূল নাম হলো মোহাম্মদ ইউসুফ আলী, নামের সাথে মুন্সি যুক্ত হয়ে গেল আর কি। উনি একজন রাকি ছিলেন। ওনার অনুগত বেশ কিছু জিন ছিল। তারা যে শুধু তাকে এই রুকিয়া সংক্রান্ত কাজে সহযোগিতা করতো বিষয়টা এরকম না, বাড়ির অনেক ভারী কাজও নাকি তারা এমনিতেই করে দিত। যেমনটা হতো এই ঢেকিতে ধান ভাঙানো। ঢেকি পাড় দেয়া কিন্তু বেশ কষ্টসাধ্য একটি বিষয়। বাড়ির মহিলারা কি করতেন, অনেক রাত্রে উঠতেন, সন্ধ্যার পর পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতেন। রাত 2টো 2:30 কি আনুমানিক 3টার দিকে উঠে এই ঢেকিতে পাড় দিতে হতো। ঢেকি পাড় দেবার পর সেখান থেকে চাল বের হতো। চালগুলো থেকে আবার যে তুষ বা কুড়া, এগুলোকে আবার আলাদা করতে হতো। এটা কিন্তু সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ কাজ। মাঝে মাঝে বাড়ির সদস্যরা রাতের বেলা শুনতে পেতেন যে ঢেকির ঘর থেকে ঢেকির আওয়াজ আসছে। সবাই চিন্তা করতেন কি ব্যাপার, আওয়াজ আসে কোত্থেকে। বাড়ির মহিলারা বাইরে গিয়ে দেখতে চাইলে ইউসুফ আলী মুন্সি উনি বলতেন, এই খবরদার, কেউ বাইরে যাবা না, যা হচ্ছে হচ্ছে, সকালে যাবা। সকালে গিয়ে দেখা যেত চালগুলো আলাদা রাখা, আবার কুড়াগুলো আলাদা রাখা, খুব সুন্দর করে এগুলো আলাদা করে রাখা হয়েছে। তো এরকম অনেক ঘটনাই ওই বাড়িতে ঘটতো। এই যে লালমতি দাদি, উনি কিন্তু ইউসুফ আলী মুন্সির 4র্থ স্ত্রীর সন্তান, অর্থাৎ উনি আগে 3টি বিয়ে করেছিলেন। ওনার প্রথম স্ত্রী যিনি ছিলেন, তার 2টো কন্যা সন্তান হয়। এর পরপরই উনি অসুস্থ হয়ে মারা যান। এরপরে উনি যাকে বিয়ে করেছিলেন তিনি অনেকটাই সহজ সরল একজন নারী ছিলেন। এতটাই সহজ সরল যে আসলে সামান্যতম যেই প্যাচ, কথার প্যাচ, এগুলো উনি বুঝতে পারতেন না। আর দেখা যেত যে উনি যখন কথা বলতেন, কথাটা নাকি জড়িয়ে যেত, মানে অনেক ক্ষেত্রেই কথাটা অস্পষ্ট হয়ে যেত। এতটা সহজ সরল হওয়ার কারণে অনেক মানুষ নাকি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। তবে এটা নিয়ে কিন্তু এই ইউসুফ আলী মুন্সির কোনো আক্ষেপ ছিল না, উনি তো জেনে শুনেই বিয়ে করেছেন। তাছাড়া উনি কিন্তু যে কোনো কাজে কর্মে দক্ষ না এমনটাও না, উনি ঠিকঠাক মতো কাজ করেন। ওনার 2টো বিষয় নিয়ে মানুষ হাসাহাসি করতো, তুচ্ছ তাচ্ছিল্য করতো। এক হচ্ছে উনি সহজ সরল, আর এক হচ্ছে উনি কথা বলতে গেলে মাঝে মাঝে, সবসময় না, মাঝে মাঝে কথাটা জড়িয়ে যেত। এই হচ্ছে ওনার সমস্যা। আসলে মানুষ সহজ সরল হওয়া এটাও যে সমস্যা, এই জামানায় এসে আসলে আমাদের অনেক কিছুই দেখতে হয় আর কি। যাই হোক, যেহেতু অনেক মানুষ ওনাকে
দেখে হাসি তামাশা করত, উনি এটা নিয়ে মনোকষ্টে ভুগতেন। ইউসুফ আলী মুন্সির প্রথম ঘরে যে স্ত্রী ছিলেন, অর্থাৎ প্রথম যে স্ত্রী, তিনি মারা যাওয়ার পর তো দ্বিতীয় বিয়ে করেছিলেন। ওই দুই মেয়েকে কিন্তু ইনি, অর্থাৎ দ্বিতীয় স্ত্রী, খুব ভালোভাবেই দেখাশোনা করতেন, কিন্তু নিজের কোনো সন্তান হচ্ছিল না। এটা নিয়ে ওনার একটা আক্ষেপ ছিল। ওই বাড়ির আশেপাশে বেশ কিছু বাগান ছিল। বাগান বলতে অনেক বড় বড় গাছ না, কিন্তু দেখা যেত যে যে পাতাগুলো পড়তো এগুলো ঝাড়ু দিয়ে নিয়ে এসে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য ওনারা সবসময় এই চেষ্টাটা করতেন। তো এই যে ইউসুফ আলী মুন্সির যিনি দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ দাদির দ্বিতীয় মা বলবো আর কি, তো উনি মাঝে মাঝে ঝাড়ু দেওয়ার জন্য ওই দিকটাতে যেতেন। তো একদিন গিয়েছেন ওইদিকে, ঝাড়ু দিতে দিতে দেখলেন যে একটা মাঝারি আকারের কলস পড়ে আছে। তো উনি চিন্তা করলেন যে এই কলসটা কোত্থেকে এলো, মনে হয় বাচ্চারা ঘর থেকে নিয়ে আসছে, খেলতে খেলতে এখানে রেখে চলে গেছে। তো উনি কলসটা ধরলেন, দেখলেন কলসের মুখটা আটকানো আর কলসটা বেশ ভারী। উনি চিন্তা করলেন এটা কিসের তৈরি, একবার মনে হচ্ছে লোহার, একবার মনে হচ্ছে পিতলের নাকি তামার নাকি, উনি আসলে ওভাবে বুঝতে পারছেন না। উনি তো অতি সহজ সরল একজন নারী, উনি কি করলেন যে এইটা নিয়ে ঘরে রেখে দিয়েছেন। উনি চিন্তা করেছেন এই বাড়িরই হবে, বাচ্চা কাচ্চারা নিয়ে আসছে। অনেক সময় দেখা যেত যে ওনাদের যে আত্মীয় স্বজন আশেপাশে আছে ওনারাও তো ঘরের মধ্যে আসতো, আবার ওনার তো আগের পক্ষের দুটো মেয়ে ছিল, তারাও নিয়ে আসতে পারে। উনি বাসার কোথায় কি আছে এই বিষয়গুলো ওভাবে তখনও অবগত ছিলেন না, মানে এমন জায়গা আছে উনি ওখানে হাতও দেননি। আর ওনার স্বামীর সাথে ওই বিষয়ে কথা বলেন নাই যে ওখানে কি আছে না আছে। ওনার প্রয়োজনের জন্য মানে যতটুকু কাজ করতে হতো, যতটুকু কাজের জন্য যাওয়া লাগে সেই সমস্ত জায়গাগুলোতে উনি যেতেন, এই পর্যন্তই। আর অতি সহজ সরল হওয়ার কারণে অনেক বিষয় উনি আসলে খেয়ালও করতেন না। তো এই কারণে উনি চিন্তা করছেন এটা হয়তো আমাদেরই ঘরের জিনিস, উনি ওটাকে ঘরে নিয়ে গেছেন। তারপর উনি চিন্তা করছেন যে আচ্ছা এখানে এই জিনিসটা পড়ে আছে, এটা কোনো গুপ্তধন না, তো হতে পারে এটা কোনো গুপ্তধন, এটার ভিতরে অনেক কিছু আছে, উনি এই জিনিসটা চিন্তা করছেন। তারপরেও আমার মনে হচ্ছে গুপ্তধন কি আর এইভাবে মাটির উপর পড়ে থাকবে নাকি, এই চিন্তা করে রেখে দিয়েছেন। এর কয়েকদিন পর আবার উনি ঝাড়ু দিতে গেছেন, তখন আর একটা কলস উনি পান, সেম কলস। উনি চিন্তা করলেন আগের কলসটাই কেউ কি আবার এখানে এনে রেখে দিয়েছে কিনা। তো ওই কলসটা উনি উঠিয়েছেন, ঘরে নিয়ে গেছেন। যাবার পর উনি দেখেন যে না, আগের কলসটা ঠিকঠাকই আছে, এটা আর একটা। উনি চিন্তা করলেন যে ঘটনা কি, আমি পরপর এরকম দুটা পেলাম, এটা কি গুপ্তধন কিনা, এখন কি করব না করব। এই বিষয়টা উনি ওনার স্বামীর সাথে যে আলোচনা করবেন একটু দ্বিধাগ্রস্ত ছিলেন, যে এটা নিয়ে আলোচনা করব কি মনে করে, এর থেকে একটা কাজ করি যে আমি আমার দেবরের সাথে বিষয়টা নিয়ে কথা বলি। তো ওনার স্বামীর যে ছোট ভাই, উনি আবার বেশ চালাক চতুর একজন মানুষ, তো তার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবেন বলে যখন ঠিক করলেন, এরপর তাকে ডাক দিয়েছেন। হেঁটে যাচ্ছিলেন উনি, তার নাম হচ্ছে বক্সে মিয়া, এই বক্সে মিয়া আর কি। তো তাকে ডাক দিয়েছেন, ডাকার পর বলছেন যে দেখেন ভাই, এই যে একটা জিনিস পাইছি। তো উনি কিন্তু আর একটা জিনিসের কথা বলেন নাই বুদ্ধি করে, উনি সহজ সরল হলেও এতটুকু বুদ্ধি তার মাথায় ছিল। আর একটা জিনিসের কথা বলেন না, উনি বললেন যে ভাই দেখেন তো জিনিসটা কি, এটা কি অন্যরকম কিছু কিনা। এখন আমি তো আপনার বড় ভাইয়ের সাথে এই বিষয়টা নিয়ে এখনো কথা বলি নাই, তো আপনি এইটা একটু দেখেন এটা গুপ্তধন কিনা। তখন এই জিনিসটা হাত দিয়েই কিন্তু উনি বুঝতে পারছেন যে এইটা ভিন্ন কিছু। উনি আবার বলতেছেন যে ধুর কি বলেন গুপ্তধন, এটা তো মাটির জিনিস, এটা অন্য রকমের রং টং করা হয়েছে তো, আর ভিতরে মনে হয় কিছু আছে, এই জন্য এরকম ভারী মনে হচ্ছে। তারপর আমি যাই নিয়ে, যদি এরকম মূল্যবান কিছু হয় আপনাকে জানাবো, আর না হলে এটা ফেলে দিব। এই কথা বলে উনি ওটা নিয়ে যান। নিয়ে যাবার পর আর তো এই বক্সে মিয়া দেখা করেন না। আর ওইদিকে ওই যে আর একটা কলস, এই কলসটা উনি কি করেছেন, আগে কিন্তু এই দড়ি দিয়ে শিকা তৈরি করা হতো, শিকার মধ্যে হাড়ি পাতিল এগুলো রেখে দেওয়া হতো। গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো এখনো দেখা যায়, তবে শহর এলাকায় আমরা ঘর বাড়িতে এগুলো দেখা যাচ্ছে যে শো পিস হিসাবে রেখে দিই।
ঘরের সাথে ঝুলিয়ে রাখি, এটা একটা স্মৃতি হিসাবে। এর মধ্যে হাঁড়ি পাতিল রাখা হয়। গ্রামে দেখা যেত যে অনেক সময় বিড়াল এসে খাবার খেয়ে যেত, এই কারণে রান্না করার পর ওই শিকাতে ঝুলিয়ে রাখা হতো। আরো বিভিন্ন কারণেই এই শিকার ব্যবহার ছিল, এখনো আছে, তবে কম। তো উনি অনেকগুলো হাঁড়ি পাতিলের উপরে এই জিনিসটা রেখে দিয়েছিলেন, ওই বড় একটা শিকা, এর উপরে দেখা যাচ্ছে যে যেটা সবচেয়ে বড় হাঁড়ি সবার নিচে সেটা রেখেছেন, এরপরে এর থেকে যেটা ছোট সেটা বড়টার উপরে রেখেছেন, এইভাবে হতে হতে সবার উপরের দিকে ওইটা রেখেছেন। তো ওটা ওভাবেই রেখে দিয়েছেন। এই ঘটনার পর হঠাৎ করেই উনি অসুস্থ হতে থাকেন। এমন একটা অসুস্থতা ওনার ভিতরে চলে আসে, এটা যে কি কারণে অসুস্থ হয়েছেন এটা কেউ বলতে পারেন না। ওই সময় যেই ধরনের চিকিৎসা ছিল সেই চিকিৎসা করা হয়, কিন্তু কোনো লাভ হয় না, একদম মৃত্যু মুখে পতিত হয়েছেন। খুব অসুস্থ, আত্মীয় স্বজনরা দেখতে আসছে, যে কোনো সময় প্রাণবায়ু বের হয়ে যায় এমন একটা অবস্থা। তখন ওনার স্বামীকে উনি ডাক দেন যে আপনার সাথে আমার কিছু কথা আছে। এদিকে ওনার অসুস্থতার কারণে চতুর্দিকে সারাক্ষণ এত লোক থাকে, আত্মীয় স্বজনরা থাকে, যার কারণে উনি এই কথাগুলো ওনার স্বামীকে বলতেও পারছিলেন না, সুযোগ পাচ্ছিলেন না। তো একটা সময় বললেন যে তোমরা সবাই বাইরে যাও, আমি ওনার সাথে একটু কথা বলবো। তো ওনার স্বামী বললেন যে কি ব্যাপার, বলো, কি বলতে চাচ্ছ? তখন বললেন যে আপনি আমার খুব কাছে আসেন, আপনার কানটা আমার মুখের কাছে নিয়ে আসেন, আমি খুব আস্তে আস্তে এই কথাটা বলতে চাই। এরপর ওনার স্বামী ইউসুফ আলী মুন্সি উনি ওনার কানটা তার মুখের কাছে নিয়ে আসেন। এরপর উনি আস্তে করে বলতে থাকেন যে আমি তো এরকম দুটো জিনিস পেয়েছিলাম, আপনার ভাইকে আমি একটা জিনিস দিয়েছি, কেন যেন আমার মনে হচ্ছে আমি ভুল কাজ করছি। ওটার ভিতরে নিশ্চয়ই এমন কিছু ছিল যেটা আপনার ভাই আমাকে বলেনি। আর একটা আছে, এটা আপনাকে আমি বলে দিচ্ছি, আমি অমুক জায়গায় রেখেছি ঘরের, আপনি একটু ওখানে যান, গিয়ে ওই জিনিসটা নিয়ে আসেন, আমি ওই জিনিসটা আপনার হাতে তুলে দিতে চাই। আর আপনার ভাইকে বলেন যে সেই জিনিসটা নিয়ে গেছে, এই জিনিসটা যেন আমার কাছে নিয়ে আসে, আমি একটু শেষ দেখাটা দেখতে চাই। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে এই ইউসুফ আলী মুন্সি উনি ওনার স্ত্রীর বলার সেই জায়গাটাতে যান, ঘরের মধ্যে সেই জায়গাটা, উনি ওখানে গিয়ে অবাক হয়ে যান। উনি দেখেন যে উপরে যেই একটা জিনিস ছিল বলে মনে হচ্ছে, উনি বুঝতে পারেন হ্যাঁ ওখানে কিছু একটা জিনিস ছিল, কিন্তু উনি অদ্ভুত যে ব্যাপারটা খেয়াল করেন সেটা হচ্ছে যে যতগুলো পাতিল একটার পর একটা সাজানো ছিল, মনে হচ্ছে সবগুলো পাতিল ছিদ্র হয়ে গেছে, বেশ বড় আকারে ছিদ্র হয়ে গেছে। মনে হচ্ছে উপরে কোনো কিছু ছিল, ওইটা ছিদ্র হয়ে নিচের পাতিলের মধ্যে পড়েছে, নিচের পাতিল ছিদ্র হয়ে ওইটা আবার বেরিয়ে গেছে, তার নিচের পাতিলের উপরে পড়েছে। এভাবে হতে হতে যতগুলো পাতিল ছিল সব ছিদ্র হয়ে নিচ দিয়ে ওই জিনিসটা চলে গেছে। তখন উনি বুঝতে পারেন যে আসলেই তো এখানে ভিন্ন কিছু ছিল। এরপর ওনার ছোট ভাইকে উনি ডাকেন, তোর ভাবি এটা বলছে। তখন ওনার ছোট ভাই বেমালুম অস্বীকার করে বসেন যে ভাই আপনি ভাবিকে চেনেন না, ওনার বুদ্ধি শুদ্ধি কম, কখন কি কথা বলতো এটার ঠিক ঠিকানা নাই, আর উনি এখন মৃত্যু সজ্জায়, ওনার মাথা ঠিক নাই, আমার নামে এই কথা বললো, আপনি বিশ্বাস করলেন? যদিও বা ইউসুফ আলী মুন্সি কিছুটা আঁচ করতে পেরেছিলেন যে অন্যরকম কোন একটা ব্যাপার এখানে আছে, কিন্তু কোনো প্রমাণ তো নাই। তখন ওনার স্ত্রীর এই অবস্থাতে উনি তেমন কিছু আর বলতে পারেন নাই। ওনার স্ত্রীকে যখন বলেন যে এই ব্যাপার, ও তো অস্বীকার করছে, অনেক আক্ষেপ নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইউসুফ আলী মুন্সির দ্বিতীয় স্ত্রী। ওনার ওই ঘরে কোনো সন্তানাদি হয়নি। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়, উনি তৃতীয় বিয়ে করেন, সেই ঘরে একটা সন্তান হয়, তার নাম হচ্ছে সিরাজুল ইসলাম। তো এর পরে উনি আর একটা বিয়ে করেছিলেন, সেই ঘরে যেই সন্তানাদি হয় এর মধ্যে একজন হচ্ছে এই লালমতি দাদি। লালমতি দাদির আগে, ইমিডিয়েট আগে ওনার আর একটা বোন হয়, অর্থাৎ ওনারা মোট 4 বোন। এই ইউসুফ আলী মুন্সির প্রথম যে স্ত্রী ছিলেন তার 2 মেয়ে, আর হচ্ছে এই লালমতি দাদি এবং লালমতি দাদির বড় এক বোন। তো এই যে এনারা এই মোট সন্তানাদি হয় কি যে লালমতি দাদি এর পর তো
মোটামুটি কিছু কিছু জিনিস দেখেছেন, তখন তো উনি ছোট। একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই যে বক্সে মিয়া যিনি, অর্থাৎ এই দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে যিনি একটা কলস নিয়েছিলেন, তার কি হলো। এবার আসি এই ঘটনার একটা টার্নিং পয়েন্টে। এই বক্সে মিয়া উনি নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন, কারণ চাঁদপুরে তো আসলে নদী নালা বেশি। তো উনি একদিন বিকালের দিকে উনি বাড়ির দিকে ফিরছেন নৌকাতে, উনি নৌকা চালাচ্ছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন নৌকার একদম মাথায় একটা বাচ্চা মেয়ে বসে আছে, ফ্রক টাইপের কোনো জামা পরা। বাচ্চা মেয়েটা তার দিকে পিঠ দিয়ে বসে আছে, আর তার যে দুটো পা, এই দুটো পা দুই দিকে ঝুলিয়ে দিয়ে বসে আছে, অর্থাৎ নৌকা যেদিকে যাচ্ছে ওই দিকে মুখ করে সে বসে আছে। উনি চিন্তা করেন, আচ্ছা এই মেয়েটা কোত্থেকে এলো, সাঁতরে উঠলেও তো আমি দেখতে পাবো, আর তার জামা কাপড়ও তো ভেজা না। মেয়েটার গড়ন দেখে মনে হচ্ছিল তার বয়স 6 কি 7 বছর হবে, বড় জোর এরকম। তো উনি বুঝতে পারছিলেন না যে ঘটনাটা কি। এটা বুঝতে না বুঝতেই হঠাৎ করে ওই মেয়েটা ওখানে বসে থাকা অবস্থাতেই প্রচন্ড জোরে অট্টহাসি দিতে থাকে। আর এই অট্টহাসি কোনো বাচ্চা মেয়ের অট্টহাসি না, মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর বাজখাই কণ্ঠে কেউ অট্টহাসি দিচ্ছে। এরপর মেয়েটা যেদিকে ঘুরে আছে ওই দিক থেকে তার মাথাটা পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বক্সি মিয়ার দিকে ঘুরিয়ে ফেলে। বক্সি মিয়া দেখেন যে মেয়েটার চেহারা ভয়ঙ্কর না হলেও চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল। সে তখন বলতে থাকে, কি রে বক্সি মিয়া, সবাইকে তো বোকা বানালি, এই কাজটা কেন করলি? তোর তো আর নিস্তার নাই। তুই জানিস যে তুই কত বড় অপরাধ করছিস? আমার ওস্তাদের স্ত্রী, সে খুবই সহজ সরল একজন মহিলা ছিল। এত ভালো মহিলা বর্তমানে কয়টা আছে রে, কয়টা পাওয়া যায়? সে কথা বলতে গেলে জড়িয়ে যেত, কত মানুষ তাকে নিয়ে কত হাসি তামাশা করত। ওনার কোনো সন্তানাদিও হচ্ছিল না, সবাই তাকে নিয়ে কত কথা বলতো। আমার ওস্তাদের অনুগত যে জিনেরা আছে তার মধ্যে আমি একজন। তখন আমি চিন্তা করলাম, যাহারে উনি কত মানুষের কত কথা সহ্য করতেছে, ওনাকে যদি কোনো একটা জিনিস দেই তাহলে অন্তত এই জিনিসটা বিক্রি করে এই পরিবার আরো একটা ভালো অবস্থায় যাবে। যেহেতু এই জিনিসটা উনি পেয়েছে তাই পরিবারে ওনার গুরুত্ব বাড়বে, ওনার সাথে সবাই হিসাব নিকাশ করে কথা বলবে। এই জন্যই তাকে একটা জিনিস দিলাম। সে বুঝতে পারলো না, সে রেখে দিল। এরপরে আর একটা জিনিস দিলাম, সে বুঝতে না পেরে সরল বিশ্বাসে তোর হাতে দিল। তুই কি করলি? তুই এটা আত্মসাৎ করলি, তোর তো আর নিস্তার নাই রে। তখন এই যে বক্সে মিয়া, উনি তো ওই নৌকা বাবা ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে 2 হাত জোর করে ওই মেয়েরূপী অভাবের কাছে বলে, দেখেন আমি সত্যি অন্যায় করছি, আমি আসলে এতটা খারাপ মানুষ না যতটুকু আপনি ভাবতেছেন। হ্যাঁ, আমার লোভ হয়েছে, আমি আত্মসাৎ করছি, এটা সত্য, আমি অন্যায় করছি। আমি ওই জিনিসটা অন্য কোথাও বিক্রি করি নাই, ওটা আমার কাছেই আছে। আমি এটা ওনার স্বামীর কাছে দিয়ে দেব, ওনার স্বামীর কাছে মাফ চাইব এবং তার কবরের কাছে গিয়ে মাফ চেয়ে আসবো। তারপরও আপনি আমার কোনো ক্ষতি করেন না, আপনি আমাকে মারবেন না, আর আপনি প্রয়োজনে যদি চান এই জিনিসটা আমি আপনার কাছে দিয়ে দিতে পারি। এই কথা বলার পর মনে হলো ওই অবয়বটার চেহারায় যে একটা রাগী ভাব ছিল এইটা একটু কমে আসলো। তখন বলল যে, শোন, আমরা কিন্তু ক্ষতিকর কোনো জিন না, আমরা ভালো জিন। মূলত তুই একটা সরল সহজ মানুষের সাথে যে আচরণটা করেছিস এটা আমাদের কাছে ভালো লাগেনি। যাই হোক, তুই দোষ স্বীকার করছিস, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এখন আমি যেটা বলি সেটা শোন। তুই এই জিনিসটা ভাঙবি, ভাঙার পর এর ভিতরে অনেক মূল্যবান জিনিস পাবি, আর এই জিনিসটা ভাঙবি তার স্বামীর উপস্থিতিতে। তাকে গিয়ে সব দোষ স্বীকার করবি, আর এইটা থেকে যা যা জিনিস পাবি এর থেকে একটা অংশ এই গ্রাম সহ আশেপাশের যে গ্রামের মানুষরা আছে তাদেরকে রান্না করে, খাবার রান্না, গরু খাসি এগুলো জবাই করে রান্না করে
খাওয়াতে হবে, একটা দোয়া অনুষ্ঠান করতে হবে, গরিব দুঃখীরা খাবার খাবে, যিনি মারা গেছেন তার রুহের উদ্দেশ্যে এই জিনিসটা করতে হবে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তুই যেহেতু দোষ স্বীকার করেছিস, যা, এর থেকে ভাগ তুইও পাবি। তবে এর থেকে ভাগ দুটো করবি। প্রথম ভাগ ওই মহিলার যিনি স্বামী ইউসুফ আলী মুন্সি, অর্থাৎ আমাদের ওস্তাদ, তাকে দিবি। আর একটা ভাগ তুই নিজের মতো করে খরচ করতে পারবি, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তো এইটা বলার পরই নাকি ওই অভাবটা অদৃশ্য হয়ে যায়। উনি বাড়িতে যাবার পর তাড়াতাড়ি করে ওই জিনিসটা নিয়ে, ওই যে কলসটা নিয়ে ইউসুফ আলী মুন্সির কাছে যান, গিয়ে সব ঘটনা খুলে বলেন, ওনার কাছে ক্ষমা চান। তখন ইউসুফ আলী মুন্সি বলেন যে আমিও বিষয়টা অনুমান করতে পারছিলাম, কিন্তু আমার জিনেরা এই বিষয়ে আমাকে কিছুই বলেনি, যার কারণে আমি বিষয়টা নিয়ে আর আগাইনি, আর ওদের কাছে আমি কিছু জিজ্ঞেসও করিনি। যাই হোক, তুই যেহেতু দোষ স্বীকার করছিস, যেভাবে বলা আছে সেভাবেই কর। একটা সময় নাকি বক্সে মিয়া উনি বলেন যে না, আমি এখান থেকে কিছুই নেব না, আমি যে অপরাধ করছি আমি এখান থেকে কিছুই নিতে চাই না। পরে এই যে ইউসুফ আলী মুন্সি বলেন যে না, যেহেতু তোকে বলছে নিতে, তুই নে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তো উনি গড়িমসি করছিলেন, যেহেতু উনি একটা অপরাধ করে ফেলেছেন, এই অপরাধের যে একটা কাফফারা হিসেবে উনি এটা নিতে চাচ্ছিলেন না। আর ওই অভাবটা এটাও বলেছিল যে পরবর্তীতে এটা বেহাত হয়ে যেতে পারে, এই জন্য ওই যে আর একটা কলস যেটা ছিল এটা সে নিয়ে গেছে। তো যাই হোক, এরপর দেখা গেল ওটা ভেঙে সেখান থেকে অনেক মূল্যবান জিনিস পাওয়া যায়, স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, সেগুলো বিক্রি করে ওনারা নাকি অনেক সহায় সম্পত্তি করেছিলেন। এই যে বক্সের মিয়াও করেছিলেন, তারপর ইউসুফ আলী মুন্সি উনিও করেছিলেন। ওনাদের আর্থিক অবস্থা অনেক উন্নত হয়, এমনটাই জানিয়েছেন আর কি। তো দাদির যে আক্ষেপের জায়গাটা, দাদির যিনি বাবা এই যে ইউসুফ আলী মুন্সি, উনি তো এখান থেকে এই জিনিসগুলো সেল করে বিপুল ভূসম্পত্তি অর্জন করেছেন। এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হয়নি, এটা ব্যবহার করার কারণে জন্য কোনো সমস্যা হবে বিষয়টা এরকম না, কিছুই না, একদম স্বাভাবিক। কিন্তু দাদি আক্ষেপ করেন যে ওনার আর একজন যিনি ভাই সিরাজুল, তো দেখা গেল যে বাবার বাড়ির সম্পত্তির যে অংশগুলো উনি পাবেন, এই ভাইয়ের কারণে নাকি উনি এটা পান নাই, মানে কানা করিও পান নাই। এটা নিয়ে ওনার খুব আক্ষেপ ছিল যে আমার কিছুই দিল না এরা। তবে দাদির যারা ছেলেমেয়েরা আছেন, সন্তান সন্ততি আছেন, তারা সময় বলতো যে তোমার কি লাগবে, তোমার কিছুই লাগবে না, আমরা আছি না, তোমার স্বামীর কি সহায় সম্পত্তি কম আছে, তুমি এখান থেকে অনেক কিছু পাবা না, ওটা তুমি ভুলে যাও। আসলে উনি এটা নিয়ে ওইভাবে আক্ষেপও করতেন না, দাদিরও সহায় সম্পত্তি যতটুকু পেয়েছেন ওনার স্বামীর বাড়ি থেকে, এটাও কিন্তু কম না। কিন্তু ওনার আক্ষেপ ছিল যে আমার যারা একদম রক্তের সম্পর্কে আত্মীয়, আমার যে অধিকার, এই অধিকারটা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, এটা ওনার আক্ষেপ ছিল। তো যাই হোক, এটা তো একটা ঘটনা, যেটা হচ্ছে এই কলস সংক্রান্ত যে ঘটনাটা ঘটলো। এবার আসি আর একটা ঘটনায়। এটা দাদির বিয়ের ঠিক ইমিডিয়েট পরে। তো দাদির যেখানে বিয়ে হয়েছে এটা কিন্তু মানে দাদির যে মূল বাড়ি, মানে দাদির যিনি বাবা, এই বাবা যে বাড়িটা করেছে দাদার মানে দাদির যে বাবার বাড়ি, এই যে গ্রামটা, এই গ্রামের 1 গ্রাম তারপরের গ্রামেই দাদির বিয়ে হয়েছে। তো সেখানে তাদের আর্থিক অবস্থাও কিন্তু যথেষ্ট ভালো। তো দাদি সেখানে আছেন। তো দাদার সাথে বিয়ে হয়েছে, দাদার আবার ছোট ভাই ছিল, তার নাম হচ্ছে নুরু। তো ইনি আবার একটু উড়নচণ্ডী স্বভাবের ছিলেন, একা একা ওই যে গ্রাম্য যে গান, এই গানগুলো নিজে গাইতে পছন্দ করতেন, কোথাও গান বাজনা হলে সেটা শুনতেও যেতেন, মানে সংসারের প্রতি তার টান একটু কম ছিল। কিন্তু উনি যে একদম উদাসীন মানুষ ওরকম না আর কি, থাকে না এরকম কিছু মানুষ, সংসারের প্রতি কিছুটা টান কম, গান বাজনার প্রতি টান বেশি। আবার এমনটা না যে উনি কৃষিকাজ করেন না, হেল্প করেন না, বিষয়টা এরকমও না। আর দাদা নামাজ কালাম পড়তেন। তো হয় কি, এক রাতের বেলা দাদি, এই যে লালমতি দাদি, উনি ঘরের মধ্যে আছেন, হঠাৎ করে একটা আওয়াজ আসে। ওই ঘরের কিন্তু দরজা দুইটা, একটা হলো পেছন দিকের দরজা, একটা হলো সামনের দিকের দরজা, দুটো দরজা দিয়েই কিন্তু উঠোনের দিকে আসা যায়। একটা আওয়াজ আসে, খুব গম্ভীর কণ্ঠে কেউ একজন ডাকছে,
লালমতির দিকে, হে লালমতি, হে লালমতি, বের হয়ে আয়। এখন লালমতি দাদি উনি শুধু এই জিনিসটা শুনেছেন। ওই সময় কিন্তু দাদার যে ছোট ভাই নুরু, উনি একটা পাটি বিছিয়ে ওই উঠোনের এক পাশে শুয়ে শুয়ে মনের সুখে উনি গ্রাম্য গানগুলো গলায় সুর তুলেছেন আর হেরে গলায় গান গাচ্ছেন। এদিকে যে ঘটনা ঘটছে উনি কিন্তু খেয়াল করছেন না বা দেখছেনও না। আর ওই জিনিসটা ডাকছে, এই লালমতি, এই লালমতি, বাইরে বের হয়। লালমতি দাদি এটা শুনছে যে গম্ভীর কণ্ঠে কেউ নাকি ডাকছে। উনি চিন্তা করেন কি ব্যাপারে, এত রাত্রে আমার নাম ধরে এইভাবে কে ডাকে। তো উনি অনেকটা বিরক্তি নিয়েই দরজা খুলেছেন। রাত তখন আনুমানিক 10টা সাড়ে 10টা। তখন তো আসলে রাত 10টা সাড়ে 10টা মানে হচ্ছে গ্রামের সবাই ঘুমে, সন্ধ্যার পর পরই সবাই ঘুমিয়ে পড়তো, যেহেতু ওই এলাকায় ইলেকট্রিসিটি ছিল না, অনেকদিন আগের কথা। দাদি যখন দরজা খুলেছেন তখন দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। বিশাল বড় একটা ড্যাগ, যেটা পাতিল ড্যাগ বা অনেক মানুষের রান্না হয় যেটা আর কি, এই ড্যাগ সাধারণ কোনো ড্যাগের মতো না। বোয়াল মাছের আমরা সুর দেখি না, দুপাশে গোফের মতো থাকে, মনে হচ্ছে এরকম এর দুটো সুর রয়েছে নাকের দুপাশে, ঠিক যেরকমটা থাকে মাছের থাকে, শিং মাছের থাকে বা অন্যান্য মাছের থাকে, এরকম এই দুইটা জিনিস সাপের মতো কিলবিল করছে লম্বা হয়ে। আর এটার শরীরে অনেক শ্যাওলা আছে, চাঁদের আলো যতটুকু ছিল তাতে উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। তো যখনই দরজা খুলে এটা দেখেছেন সাথে সাথে উনি তো একদম হতভম্ব হয়ে যান, আরে এইটা কি রে। তখন নাকি ওই ড্যাগের ভিতর থেকে আওয়াজ আসে, হে লালমতি, সিরাজুল, আলফাজ আর নুরুকে দে আর আমাকে নে। এই সিরাজুল হচ্ছে ওনার ভাই, অর্থাৎ লালমতি দাদির ভাই। আর ওই বাড়িতে আরো দুইজন সদস্য ছিলেন, একজনের নাম আলফাজ আর একজনের নাম হচ্ছে নুরু, মানে দাদার ভাই। বলছেন যে আমাকে নে, এদেরকে দে। এইটা শোনার সাথে সাথে লালমতি দাদি তো ধপাস করে দরজা বন্ধ করে দিয়েছেন এক চিৎকার। ওনার চিৎকারে দাদা এবং এই লালমতি দাদির যিনি শাশুড়ি চলে আসে, কি হয়েছে কি হয়েছে বলে, কি যেন একটা জিনিস উঠানের উপর দাঁড়ায় আছে। দরজা খুলে দেখা গেল কিছুই নাই। তখন দাদা বলতেছেন, তো ও কিছু না, মনে হয় তুমি ভুল টুল শুনছো আর কি। এদিকে তখনও কিন্তু ওই যে যিনি নুরু মানে দাদার ছোট ভাই, সে কিন্তু হেরে গলায় শুয়ে শুয়ে গান গাচ্ছে। তখন ওই যিনি নুরু আছেন তাকে জিজ্ঞেস করা হলো, এই কিরে তুই শুনছিস নাকি কিছু? তো উনি বলছেন, কই আমি তো কিছু শুনি নাই, আমি তো এখানেই আছি, আমি তো কিছু দেখি নাই। তখন আর কি সবাই নিশ্চিত হলেন এটা মনের ভুল। এদিকে দাদি গিয়ে আবার শুয়ে পড়েছেন, দাদাও আছেন পাশে আর এক ঘরে ওই দাদির শাশুড়ি। কিছুক্ষণ পর আবার ডাকছে, এ লালমতি, এ লালমতি, আমি যাই নাই রে, আয় এদিকে আয়, তোর সাথে কথা আছে, আয় তাড়াতাড়ি। লালমতি দাদি উঠে আবার যখন দরজা খুলেছেন তখন দেখেন সেম দৃশ্য, ওই জিনিসটা ওখানে দাঁড়িয়ে আছে। বলছে যে সিরাজ, আলফাজ, নুরুকে দে, আমাকে নেই। তখন দাদি ওই অবস্থাতেই দিয়েছেন একটা চিৎকার। তো ওই চিৎকারে আবার দাদির শাশুড়ি দাদা উঠে আসছেন। তো উনি তো আবার ধপাস করে দরজা বন্ধ করে দিয়েছিলেন। দরজা খুলে দেখা গেল কিছুই নেই। ওইদিকে উঠোনের এক পাশে এই যে নুরু দাদা, উনি ওই হেরে গলায় কিন্তু তখনও গান গেয়েই গেছে। উনি কিছুই টের পাচ্ছেন না এখানে কি হচ্ছে, আর উনি কিছু দেখেও নাই, এটাই সত্য। তো যাই হোক, তখন যেটা হলো যে ওনার শাশুড়ি আর দাদা বলছে যে, আরে তুমি কি শুরু করলা রাতের বেলা, আচ্ছা চুপচাপ ঘুমাও তো, যাও। এরপর যেটা হয় সেটা হচ্ছে কিছুক্ষণ পরে আবার দাদি শুনতে পান, এ লালমতি, এ লালমতি, বাইরে বের হ, কথা আছে তোর সাথে, সিরাজ, আলফাজ, নুরুকে দে, আমাকে নে। তখন দাদি আবার কি করছেন, দাদাকে ডাক দিয়েছেন, এই শোনো শোনো, আবার আমাকে ডাকতেছে। তখন দাদা বলতেছেন, তাই তুমি ডাক শুনতেছো, আচ্ছা তুমি যাও দরজা খোলো, আমি আমার মাকে নিয়ে পেছনের দরজা দিয়ে ঘুরে আসতেছি। তখন ওইদিকে ডাক কিন্তু হচ্ছেই। দাদি সাহস করে গিয়ে দরজা খুলে দেখেন সেম দৃশ্য, ওই জিনিসটা ওভাবেই দাঁড়িয়ে আছে, ওই ভয়ঙ্কর জিনিসটা। আর ওই সময় যে কাজটি হয়েছে সেটা হচ্ছে দাদা তার মাকে আস্তে করে ডাক দিয়ে নিঃশব্দে পেছনের দরজা দিয়ে ঘুরে উঠোনের ওখানে গিয়েছেন। যখনই গিয়েছেন তখন দেখেন এই দৃশ্য, যে সত্যি ওই জিনিসটা ওখানে দাঁড়িয়ে আছে। এইটা দেখার সাথে সাথে ওনারা দুইজনই দিয়েছেন এক চিৎকার। আর ওই সময় এই যে নুরু, যিনি এক পাশে শুয়েছিলেন হেরে গলায় গান গাচ্ছিলেন, উনিও ধর্মার করে উঠে বসছে। তখন উনিও দেখেন ওই জিনিসটা। আর ওই জিনিসটা কি হয়, মাটির উপর দিয়ে মানে স্যাঁচড়াতে স্যাঁচড়াতে
ওনাদের বাড়ির কাছে একটা পুকুর ছিল, ওই পুকুরের দিকে চলে যায়। ওনারা সবাই কিন্তু এই দৃশ্য দেখেছেন। এইটা দেখে তো ওনারা মারাত্মক ভয় পেয়ে যান। ওই রাত্রে সবাই একই রুমে জড়সড় হয়ে ঘুমিয়েছিলেন, এতটা ভয় পেয়েছিলেন। পরদিন ওই এলাকার নাম করা একজন কবিরাজের কাছে যান। যাওয়ার পর সব ঘটনা যখন খুলে বলেন, তখন বলেন, সর্বনাশ, এ তো যক্ষ এসে আস্তানা গেড়েছে এখানে, কি করা যায়? ওরা যেহেতু লালমতির সাথে এই জিনিসটা দেখা করেছে, সুতরাং ওকে বারবার বিরক্ত করবে। এই পুকুরে আজীবনের জন্য এমন ভাবে কিছু কাজ করে দিতে হবে যাতে করে ওই জিনিসটা উঠে আসতে না পারে। তবে ওই কবিরাজ বলেন যে এই জিনিসটার সাথে যে আছে সে পিশাচ শ্রেণীর কিছু না, তবে এরা যদি কাউকে কিছু দিতে চায় সেই পরিবারের কোনো পুরুষ সদস্যের জীবন নিয়ে নেয়। এখন কি করা যাবে? তখন কবিরাজ একটা পরামর্শ দেন, সেটা হচ্ছে এই পুকুরটা চতুর্দিকে যত ধরনের নাপাকি আছে সব ফেলে দিতে হবে, যাতে করে ওই জিনিসটা এই পুকুরের পাড় দিয়ে আর উপরে উঠতে না পারে। আর উনি কিছু তদবির করে দেন। দেখা যেত যে বেশ কিছু নাপাক জিনিসপত্র আশেপাশে ফেলে দিয়েছেন পুকুরের চতুর্দিকেই, যার কারণে এই জিনিসটা ওঠা বন্ধ হয়ে যায়। কিন্তু ওঠা বন্ধ হয়ে গেলেও আর একটা সমস্যা দেখা দিল। এখন ওনারা গোসল করবেন কোথায়? ওই পুকুরেই গোসল করতে হবে। অন্যরা গোসল করতে নামলে কোনো সমস্যা হয় না, কিন্তু দাদি যখনই ওই পুকুরে গোসল করতে নামেন, ওনার পায়ের কাছে কোনো না কোনো জিনিস আটকে যায়। তুলে দেখেন যে কোনো একটা স্বর্ণের জগ, স্বর্ণের কলস, উনি যখনই দেখেন এটা আবার ফেলে দেন, ফেলে দিয়ে আবার উঠে পড়েন সাথে সাথে। আর ডুব যখনই দেন তখন উনি দেখেন যে উনি কোনো একটা জিনিসের উপরে বসে আছেন, মানে উনি যে জিনিসটার উপরে দাঁড়িয়ে মাটি মনে করে ওইখানে তো ডুব দিয়েছেন। একদিন উনি দেখেন উনি একটা বড় আলমারির উপরে দাঁড়িয়ে আছেন, মানে ওইখানে তো মাটি মাটি মনে করে তো উনি ডুব দিয়েছেন, কিন্তু আসলে উনি একটা আলমারির উপরে আছেন। যখন ডুব দিয়েছেন তখন দেখেন আশেপাশে সবকিছু পরিষ্কার, সেখানে কোনো পানি নাই, এটা ভিন্ন জগৎ। উনি তো এরকম বেশ কয়েকবার দেখেছেন। পরবর্তীতে এটা যখন জানানো হয় তখন বলা হয় যে দাদি যেন এই পুকুরে আর গোসল না করেন, দাদু অন্য পুকুরে গিয়ে গোসল করবেন, তবে এই পুকুরে দাদিকে আর গোসল করা যাবে না, উনি আর এখানে গোসল করতে পারবেন না। এখন এরকম হচ্ছে, পরে কিন্তু আরো বড় ধরনের বিপদ হতে পারে। এরপরে দাদি কিন্তু ওই পুকুরে গোসল করতেন না, তবে অন্য কোনো কাজেও যদি কখনো নামতেন পুকুরে তখন উনি অস্বাভাবিকতা টের পেতেন, এমনটাই জানিয়েছেন এই লালমতি দাদি। যাই হোক, তো এরপরে উনি এই ধরনের বিষয়ের সাথে আর যুক্ত হননি, বলতে এই যে যেই ড্যাগ আসে তার কাছ থেকে নিতে হবে কোনো জিনিস, তো এই জিনিসগুলো কিন্তু উনি কখনোই অ্যালাউ করেন নাই। তো এখনো লালমতি দাদি আলহামদুলিল্লাহ জীবিত আছেন এই ঘটনার একজন জীবন্ত সাক্ষী হিসাবে। তবে ঘটনার প্রথম অংশ যখন ঘটে তখন তো লালমতি দাদির জন্মও হয় নাই, এটা উনি পরিবার থেকে শুনেছেন, ওনার মায়ের কাছ থেকে শুনেছেন, তারপর ওনার ইমিডিয়েট আগে যে মা, সৎ মা, তার কাছ থেকে শুনেছেন, ওনার অন্যান্য ভাই বোনদের কাছ থেকে শুনেছেন। আর তারপরের অংশ তো ওনার শ্বশুর বাড়িতে হয়েছিল, সেটা তো উনি নিজেই প্রত্যক্ষ করেছেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি বোরহানুদ্দিন ভাইকে। উনি জানিয়েছেন যে ওনার দাদা দাদির সাথে আরো কিছু ঘটনা ঘটেছে। ওনার দাদা দাদি রাতের বেলা যদি কখনো বাইরে যেতেন, ফিরতে দেরি হতো, তখন প্রতিমধ্যেও বেশ কিছু ঘটনা ঘটেছে। উনি পর্যায়ক্রমে সেগুলো পাঠাবেন বলে জানিয়েছেন। তো আমরা অপেক্ষায় থাকবো সেই ঘটনাগুলোর জন্য। আর আপনার ওয়ার্ল্ডের পক্ষ থেকে লালমতি দাদির জন্য শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো। ওনার সুস্থতা কামনা করছি, দীর্ঘ হায়াত কামনা করছি। আর বিশেষ একটা অনুরোধ করব বোরহানুদ্দিন ভাইকে যে লালমতি দাদির কাছে আমাদের সবার জন্য দোয়া চাইবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য, আপনাদের ওয়ার্ল্ডের যারা মডারেটর প্যানেল আছে তাদের জন্য, এবং আমাদের সবার মানে যত লিসেনার আছে সবার জন্য তার কাছে দোয়ার দরখাস্ত থাকলো। প্রিয় লিসেনার, ঘটনাটি ঘটেছিল 2018 সালে। তখন কিন্তু বিজয় ভাই এই পত্রিকায় চাকরি নেন নাই। ওই সময় বিজয় ভাইয়ের বয়স 21 কি 22 বছর, উড়ন্ত বয়স, চঞ্চল প্রকৃতির। অনেকদিন যাবৎ উনি ঢাকার মুগদা মেডিকেলে যেই অ্যাম্বুলেন্সগুলো থাকে, মানে মেডিকেলের বাইরে যে অ্যাম্বুলেন্সগুলো থাকে, বিভিন্ন মেডিকেলের বাইরে আমরা দেখি ঢাকা মেডিকেল, সরদি মেডিকেল, মিটফোর্ড বা বিভিন্ন মেডিকেলের বাইরে যে অ্যাম্বুলেন্সগুলো থাকে সেই অ্যাম্বুলেন্সে উনি ড্রাইভারি করতেন। বিভিন্ন জায়গায় রুগী আনা নেওয়া, লাশ আনা নেওয়ার কাজ করতেন বিজয় ভাই। এক পর্যায়ে উনি কিন্তু বেশ সাহসী হয়ে ওঠেন। বিজয় ভাইয়ের বাড়ি কিন্তু ঢাকার লালবাগে।
বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ি সার্ভিস দেওয়ার জন্য ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই প্রতিষ্ঠানে একজন মালিক থাকে, তার আন্ডারে অনেক ড্রাইভার থাকে। তো সেই মালিক বিভিন্ন সময় বিভিন্ন ড্রাইভারকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকেন। ঠিক এমনই একটি চাকরি করতেন হচ্ছে বিজয় ভাই। ওনার যিনি মালিক তার নাম হচ্ছে জসিম। তো এই জসিম ভাই একদিন ফোন করে এই বিজয় ভাইকে যে মুগদা মেডিকেল থেকে একটি লাশ নিয়ে যেতে হবে। তো এই লাশটা নিয়ে যেতে হবে ফেনীতে। মূলত ওই সময়ে মাঝখানে একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে মুগদা মেডিকেল থেকে লাশটা নিয়ে আবার যেতে হবে ঢাকা মেডিকেলের মর্গে। সেখানে মূলত পোস্টমর্টেমটা হবে। এই লাশটা নাকি গলায় ফাঁস দেওয়া লাশ ছিল। তো এই কথা শোনার পর এই বিজয় ভাই প্রথমে রাজি হচ্ছিলেন না, কারণ হচ্ছে এই লাশ আনা নেওয়ার সময় ওনার তো ছোটখাটো কিছু অভিজ্ঞতা তো আছেই। আর গলায় ফাঁস দেওয়া লাশ টানার ক্ষেত্রে, বিশেষ করে যেই লাশটায় এখনো জানাজা হয়নি বা যেই লাশটাকে এখনো জানাজা দেওয়া হয়নি, এই ধরনের লাশ নেয়ার ক্ষেত্রে কিছু সমস্যা তো হয়। আর তখন আবার রাত ছিল, এই কারণে উনি রাজি হচ্ছিলেন না। উনি বলছিলেন যে না ভাই যেতে পারবো না, শরীর ভালো লাগছে না। একটা পর্যায়ে জসিম ভাই বলেন যে ভাই যা যা, আর তো কাউকে পাচ্ছি না। এক পর্যায়ে বিজয় ভাই বলেন যে ভাই আমি আর গাড়ি টাড়ি চালাবো না, তাও লাশের গাড়ি দিয়েন না। যাই হোক, জসিম ভাইয়ের অনেক অনুরোধের কারণে শেষ পর্যন্ত উনি রাজি হন। উনি রাজি না হওয়ার পেছনে আরো একটা কারণ ছিল, উনি আগের রাত্রেই আরেকটি লাশ নিয়ে দূরে কোনো একটা জায়গায় গিয়েছিলেন আর কি। সারা রাত জাগতে হয়েছে, আর দিনের বেলাতেও ওনার ভালো ঘুম হয় নাই, যার কারণে শরীরটাও ভালো লাগছিল না। এই কারণেই মূলত উনি রাজি হচ্ছিলেন না। তারপরও ওই জসিম ভাই উনি ওই লাশের যে আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলেন। কথা বলার পর বেশ ভালো টাকাই দিতে চাইছে সেই লাশের আত্মীয় স্বজনরা, যার কারণে এই বিজয় ভাইও বেশ মোটা অঙ্কের টাকা পাবেন। শেষ পর্যন্ত জসিম ভাই বিজয় ভাইকে রাজি করাতে সক্ষম হন। যখন মুগদা মেডিকেলে উনি অ্যাম্বুলেন্স নিয়ে যান, তখন উনি দেখেন যে লাশের সাথে তেমন কোনো আত্মীয় স্বজনও নাই, শুধু একজন মাত্র পুরুষ লোক। তাও আবার উনি হচ্ছেন এই লাশ যেটা, এই ব্যক্তি যেই মেসে থাকতেন সেই মেসেরই একজন মেসমেট। মানে এই ব্যক্তিও, মানে যিনি লাশের সাথে যাবেন তিনি ওই একই মেসে থাকতেন। আত্মীয় স্বজন তো কেউ নাই। অবাক হলেন যে কি ব্যাপার, আত্মীয় স্বজনও নাই। তো যাই হোক, উনি বিষয়টা বুঝতে পেরেছিলেন। আমরা এই ঘটনার পরে জানতে পারবো কেন আত্মীয় স্বজন ছিলেন না। ওখান থেকে ফর্মালিটি শেষ করে অ্যাম্বুলেন্সে লাশ হস্তান্তর করা হয়। এরপর ঢাকা মেডিকেলে যাওয়ার পর সেখান থেকে অল্প সময়ের মধ্যেই পোস্টমর্টম সম্পন্ন হওয়ার পর সেখান থেকে লাশ নিয়ে ওনারা এই দুজনে ফেনীতে যাওয়ার জন্য রওনা দেন। তো ফেনীতে যাওয়ার জন্য যখন রওনা দিয়েছেন, মোটামুটি ফজরের আজানের আগে সেখানে পৌঁছে যাওয়ার কথা। ওরকমই চিন্তা ভাবনা করে তো রওনা দিয়েছেন। গাড়ির স্পিডও ভালোই ছিল, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই অনেকটা পথ ওনারা চলে আসেন। তবে ওনারা ভেতরের দিকের কোনো শর্টকাট রাস্তা ধরেন নাই। রাত 12টার দিকে মূলত ওনারা ঢাকা থেকে বের হয়েছেন অ্যাম্বুলেন্স নিয়ে। অনেকগুলো কাগজপত্র তো লাগে, কিছু জরুরি কাগজপত্র লাগে, ডেথ সার্টিফিকেট লাগে। তো এই ডেথ সার্টিফিকেট ছাড়া তো বিভিন্ন ধরনের সমস্যা হয়। এটাও যারা মারা গিয়েছে যাদের পরিবারে তারা বুঝতে পারবেন যে এই ডেথ সার্টিফিকেটগুলো খুব গুরুত্বপূর্ণ। তো উনি যখন মেয়র হানিফ ফ্লাইওভার পার হয়েছেন, এরপর থেকেই অ্যাম্বুলেন্সটি কেমন যেন ভার ভার মনে হচ্ছিল। মনে হচ্ছে যে অ্যাম্বুলেন্সের ভেতরে না, মনে হচ্ছে অ্যাম্বুলেন্সের ছাদের উপরে ভারী কিছু আছে। ভেতরে থাকলে কিন্তু যিনি গাড়ি চালান তার কাছে এক ধরনের অনুভূতি হয়, আবার যদি ছাদের উপরে ভারী কিছু থাকে উনি গাড়ি চালানোর সময় কিন্তু আর এক ধরনের অনুভব উনি করেন। বিশেষ করে গাড়ির একটা লোডের ব্যাপার রয়েছে, কোন জায়গায় বেশি লোড পড়েছে এটা কিন্তু ড্রাইভার বুঝতে পারেন, যারা ভিতরে বসে আছে ওনারা কিন্তু এটা বুঝতে পারেন না। এছাড়া ওনার কাছে অন্য কোনো ধরনের কোনো সমস্যা মনে হচ্ছিল না। তো ওনারা তো আর কোনো শর্টকাট পথ দিয়ে যান নাই। এখন যেটা 4 লেন রাস্তা রয়েছে ঢাকা টু চিটাগাং, ওই রাস্তা দিয়ে ওনারা যাচ্ছেন। আর গ্রামের রাস্তা দিয়ে যদি ওনারা যেতে চান তাহলে কিন্তু অনেক রিস্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অ্যাম্বুলেন্স হাইজ্যাক হওয়ার সম্ভাবনাও থাকে। এছাড়া যেহেতু লাশের গাড়ি, অনেক প্যারানরমাল সমস্যা তো হতেই পারে। তো অ্যাম্বুলেন্সটি যাচ্ছিল ঠিকঠাক মতোই। কুমিল্লার 14 গ্রামের কাছাকাছি
পৌঁছানোর আগে তখন থেকে মূলত বিপত্তি ঘটতে থাকে। এর আগ পর্যন্ত ওই শুধু ভারী অনুভূত হওয়া ছাড়া অন্য কোনো কিছু মনে হয় নাই বিজয় ভাইয়ের কাছে। হঠাৎ করেই নাকি অ্যাম্বুলেন্সে থাকা লাশটি কেমন একটু ঝাঁকি দিয়ে ওঠে কোনো কারণ ছাড়াই। আর তখনই লাশের সাথে থাকা পিছনে বসেছিল যেই ভদ্রলোক, যিনি ওই একই মেসে থাকতেন, ওই মেসমেট, উনি তো ভয় পেয়ে গেছেন। সাথে সাথে ওই লোকটা বলেন যে বিজয় ভাই অ্যাম্বুলেন্সটা থামান, আমি সামনে আসবো। তখন রাস্তার একটা সাইডে অ্যাম্বুলেন্সটা থামায়। ওই ভদ্রলোক লাশটা পেছনে ওইভাবে রেখেই উনি বাইরে বের হয়ে ড্রাইভিং সিটের পাশের যে সিট সেখানে এসে বসেন। এরপর আবার গাড়ি চলতে থাকে। এরপর বিজয় ভাই ওই লোকে মানে ওই ভদ্রলোককে জিজ্ঞেস করেন যে কি ভাই সামনে আসলেন, কোনো সমস্যা নাকি? তখন ওই লোক বলছে যে না তেমন কিছু না, এমনিতে আসলাম আর কি, কেমন যেন লাগছিল তো, একা একা বসে আছি, আপনি সামনে এই জন্য আর কি, আবার আপনি যদি ঘুমাই টুমাই যান এই জন্য চিন্তা করলাম সামনে আসে আপনার সাথে একটু কথা টথা বলি আর কি, আমারও ভাল লাগছিল না। তো উনি তো সামনে আসছেন। মূলত এই বিজয় ভাই বুঝতে পেরেছিলেন কোনো না কোনো সমস্যা তো অবশ্যই হয়েছে, তাহলে এতটা পথ চলে আসলেন কুমিল্লার 14 গ্রামের কাছে এসে আবার উনি সামনে আসলেন, বিশেষ করে ওই ঝাঁকিটা হওয়ার পরেই ঘটনাটা ঘটেছে। তো উনি তো গাড়ি নিয়ে যাচ্ছেন। কিছু দূর সামনে যাওয়ার পর বিজয় ভাইয়ের কাছে মনে হতে থাকে পেছন থেকে ফিস ফিস করে বিজয় ভাইকে কে যেন ডাকছে, বিজয় ভাইয়ের নাম ধরে, এই বিজয়, এই বিজয়, এভাবে মনে হচ্ছে একদম কানের কাছে মুখ লাগাইয়ে ডাকছে। আর একদম কানের কাছে এসে মুখ লাগিয়ে যদি কেউ কথা বলে মুখ থেকে কিন্তু এক ধরনের বাতাস কিন্তু অনুভূত হয়। উনি এটাও ফিল করছিলেন যে ওনার কানের এত কাছে এসে মুখ নিয়ে এই বিজয়, এই বিজয় বলছেন যে সেই মুখের বাতাসটা ওনার কানে এসে লাগছে। এরপর হঠাৎ করেই অ্যাম্বুলেন্সটি আস্তে আস্তে স্লো হতে থাকে। স্লো হতে থাকার কারণটা বুঝতে পারছিলেন না, তবে গাড়ির যে মিটার সেই মিটারে দেখছিলেন যে স্পিড মিটারে কিন্তু বেশি দেখাচ্ছে, কিন্তু গাড়ি স্লো চলছে আর গাড়ি মারাত্মক ভারী হয়ে গেছে বলে মনে হচ্ছে। আর সেই একই ভারীর যেই জায়গাটা বিশেষ করে গাড়ির উপরিভাগে, ওনার কাছে তখনও সেটাই মনে হচ্ছিল গাড়ির ভেতরে ভার না, গাড়ির উপরিভাগে ভার। মনে হচ্ছে যে অদৃশ্য কোনো কিছু পুরো গাড়িটাকে ধরে এখনই আছাড় মেরে একদম বিপর্যস্ত করে ফেলবে। ওই সময়ে বিজয় ভাই পাশে থাকা ওই ভদ্রলোককে বলেন যে ভাই পেছন দিকে কিন্তু তাকায়েন না, সোজা তাকায় থাকেন আর দোয়া দূর যা জানেন সেটা পড়তে থাকেন। তখন আবার ওই ভদ্রলোক বলে আরে ভাই কি বলেন, এমনিতেই আমি পাচ্ছি ভয়, ভয়ে পেছন থেকে সামনে চলে আসলাম, আপনি আবার এই কথা বলছেন, ভয় তো আমাকে আরো বাড়াই দিলেন, কি হয়েছে বলেন তো, নাকি আমি ভুল বোধ করছি, আমার মনের ভুল? তখন বিজয় ভাই বলেন আরে ও কিছু না, এ লাশ নিয়ে যেতে গেলে একটু একটু সমস্যা হয়, আর এটার অভিজ্ঞতা আমার আছে, আল্লাহ ভরসা, দোয়া দূর পড়তে থাকেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আমরা তো কোনো অপরাধ করি না, আমরা তো ভালো কাজই করতেছি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। তো এটা বলে উনি তো গাড়ি চালানো শুরু করেছেন। তো হয় কি রাত তখন 3:30 কি 3:45 এইরকম আর কি। কুমিল্লার 14 গ্রামের কাছে একটা গোল চক্কর রয়েছে, ওখানে যখন পৌঁছেছেন আশেপাশে তাকিয়ে দেখেন যে রাস্তার দুধারে শুনশান মাঠ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, বা অন্ধকারে যতটুকু মনে হচ্ছে আর কি। আর রাস্তার আশেপাশে অনেক বড় বড় গাছ রয়েছে, চাঁদনি রাত ছিল। ওই সময় আশেপাশে কোনো মানুষজন দেখা যাচ্ছিল না। ওনারা যখন ওই গোল চক্করে এসেছেন, ওই গোল চক্করে এসে মনে হচ্ছে গাড়িটা আপনা আপনি চতুর্দিকে ঘুরতে শুরু করেছে, মানে গোল চক্করে এসে বৃত্তাকারে গাড়ি ঘুরছে। ওখানে তো কয়েকটা রাস্তা রয়েছে, ওখান থেকে যে কোন দিকে যাবেন কোনোভাবে বুঝতে পারছেন না, অথচ ওই জায়গায় বিজয় ভাই অনেকবার এসেছেন, উনি বারবার খালি ওই দিক দিয়ে ঘুরছেন, ওই দিক দিয়ে ঘুরছেন। আর ওই সময় কিন্তু ঢাকা চিটাগাং হাইওয়েতে সবসময় ট্রাক চলে, বাস চলে, এটা যারা দেখেছেন বা ওই রাস্তার আশেপাশে যাদের বাড়িঘর বা ওই রাস্তা দিয়ে যারা চলাফেরা করছেন তারা কিন্তু জানেন যে প্রতি রাত্রেই হাজার হাজার ট্রাক কিন্তু চিটাগাং থেকে ঢাকার দিকে রওনা দেয়, সারা রাত ধরে চলে। আবার ব্যক্তিগত গাড়ি তো রয়েছেই, তারপরে নাইট কোচগুলো রয়েছে, এগুলো কিন্তু সারাক্ষণ চলতে থাকে। কিন্তু ওনারা যে ঘুরছেন ওই দিক দিয়ে, ওখানে কাউকে দেখতে পাচ্ছেন না, কোনো গাড়ি ঘোড়াও কিন্তু আসা যাওয়া করছে না।
এইভাবে ওনারা ঘুরছেন। বিজয় ভাই কোন দিকে যাবেন বুঝতে পারছেন না, মনে হচ্ছে উনি একটা গোলক ধাঁধায় পড়ে গেছেন। ওই সময়ে একজন ব্যক্তিকে ওনারা দেখেন, মিডিয়াম বয়সের একজন ভদ্রলোক। লোকটা ওই গোল চক্করের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। বিজয় ভাই তখন গাড়িটা থামিয়ে ওই লোকটিকে জিজ্ঞেস করেন যে, ভাই এই যে দেখেন তো এই ঠিকানায় আমরা যাব, ওই লাশের যে ঠিকানাটা ওটা বের করে দেখেন আর কি, বলেন তো এদিক দিয়ে কোন দিকে যাব, রাস্তাটা আমি কেমন যেন চিনতে পারছি না, আমরা কি ঠিক পথে আছি? তখন ওই মিডিয়াম বয়সের লোকটি বিজয় ভাইকে বলেন যে, আপনারা তো একই জায়গা দিয়ে ঘুরতেছেন দেখতেছি অনেকক্ষণ ধরে, তো ঠিক রাস্তায় আসেন, তবে এখন সোজা গিয়ে ওই যে বামের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইদিকে ঢুকে যান, এটাই আপনাদের রাস্তা। আর এই জায়গাটাতে এতক্ষণ ধরে ঘোরাটা তো আপনাদের উচিত হচ্ছে না, জায়গাটা কিন্তু ভালো না, দ্রুত এখান থেকে চলে যান, একটু পরে ফজর আজান দেবে, আজান দিলে আল্লাহর রহমতের কোনো সমস্যা নাই। এই কথা বলে ওই লোকটি ওনার মতো করে চলে গেলেন। বিজয় ভাইয়ের কাছে মনে হয়েছে সমস্যাটা এখানেই শেষ, কিন্তু না, সমস্যা এখানেই শেষ নয়, রহস্য সামনে আরো রয়েছে, যে রহস্য আরো ঘনীভূত হবে। চলুন এরপরে কি হলো আমরা শুনি। তো ওই লোকটার দেখানো পথেই বিজয় ভাই উনি গাড়িটা চালিয়ে দেন। যখনই ওই পথ দিয়ে কিছুটা এগিয়েছেন, মানে আধা কিলোমিটারও না, হঠাৎ করেই ওনার গাড়ির পেছনের একটা চাকা পাংচার হয়ে যায়। এবার তো ওনারা দুজনেই বেশ ভয় পেয়ে যান। কি হলো, এটা একটা নতুন চাকা ছিল, নতুন চাকা লাগিয়েছেন, হঠাৎ করে পাংচার হওয়ার কথা নয়। মূলত অতি ভারের কারণেই বা ওয়েটের কারণেই এই সমস্যাটা হয়েছে বলে ধারণা করেন। গাড়িতে স্পেয়ার চাকা ছিল। সাহস করে দ্রুত নেমে এই বিজয় ভাই আর ওই ভদ্রলোক ওনারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই গাড়ির চাকাটা পরিবর্তন করে ফেলেন। ওই সময় কিন্তু আশপাশ থেকে অনেক গাড়ি ঘোড়া পার হচ্ছিল, ট্রাক পার হচ্ছিল, বাস পার হচ্ছিল, এটা কিন্তু ওনারা দেখেছেন। তো আবার ওনারা গাড়ি চালানো শুরু করেন। বেশ অনেকটা পথ যাওয়ার পর, মানে কুমিল্লা যে শহরটা, এই শহরের একদম কাছাকাছি চলে এসেছেন, এমন সময় আর একটা চাকা পাংচার হয়ে যায়। প্রথমে তো ডান চাকা পাংচার হয়েছিল পিছনেটা, এরপর বাম চাকাটা পাংচার হয়ে যায়। মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি তাদের গাড়িটাকে আটকে রেখেছে এবং চেষ্টা করছে কোনোভাবেই যেন লাশটা আর আগাতে না পারে এই গাড়ির মাধ্যমে। একটা সমস্যা হয়েই চলেছে। এখন সমস্যা কি, যে ওই অ্যাম্বুলেন্সের স্পেয়ার চাকা ছিল একটা, সেটা তো ওনারা লাগিয়ে ফেলেছেন ইতোমধ্যে। এখন আর একটা চাকা, এইটা ওনারা কোথায় পাবেন? এটা তো একটা বড় সমস্যা হয়ে গেল। এখন আর একটা চাকা তো নাই। এর মধ্যে কি হয়, ওই লাশের শরীর থেকে এক ধরনের বোটকা গন্ধ বের হচ্ছে, যেটা এতক্ষণ ছিল না। এত অল্প সময়ে কিন্তু লাশের শরীর থেকে এই ধরনের গন্ধ বের হওয়ার কথা নয়, কিন্তু এমনটা হচ্ছে। এরপর অ্যাম্বুলেন্সটা এত ভারী হয়েছে যে অ্যাম্বুলেন্সটা যেই জায়গাটা ওনারা দাঁড় করেছিলেন তার থেকে রাস্তার আরেকটু সাইডে দাঁড় করানোর দরকার ছিল। এই জন্য চিন্তা করেছেন যে অ্যাম্বুলেন্স একটু ধাক্কিয়ে এক পাশে নিয়ে আসি। ওনারা কোনোভাবেই ওই অ্যাম্বুলেন্সটা ধাক্কিয়ে আগাতে বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ওনার সেটাতে সক্ষম হচ্ছিলেন না। কারণ মনে হচ্ছে এই অ্যাম্বুলেন্সে পাথর ঢোকানো হয়েছে, যার কারণে প্রচন্ড ভারী হয়ে গেছে। তারপরও অনেক কষ্টে একটা জায়গায় ওনারা নিয়ে আসেন। আর তখন দুজনে মিলে সিদ্ধান্ত নেন যে ওনারা তো শহরের কাছাকাছি চলে এসেছেন, ফজরের আজানের আগ পর্যন্ত ওনারা গাড়িতেই বসে থাকবেন, নড়াচড়া করবেন না, আর আল্লাহকে ডাকতে থাকবেন। আজান দিলে চাকা ঠিক করে আনবেন। কারণ এই ঢাকা চিটাগাং হাইওয়েতে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন গ্যারেজ রয়েছে যারা সারা রাতি খোলা থাকে। কারণ সারা রাতি গাড়ি ঘোড়া চলাচল করে তো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে গাড়ির, এই জন্য অনেক গ্যারেজ সারা রাতি খোলা থাকে রাস্তার পাশে। চিন্তা করছেন ফজর আজানের পর ওই গাড়িটা ঠিক করে ওনারা আনবেন। ওনারা গাড়ির মধ্যে মোটামুটি আধা ঘন্টার মতো অপেক্ষা করেন। এরপরই ওনাদের কানে ভেসে আসে ফজরের আজান। এরপর বিজয় ভাই উনি ওই নষ্ট যেই চাকাটা ছিল ওই চাকাটা নিয়ে চলে যান। মূলত ওটাকেই উনি সারিয়ে আনবেন। এরপর ওইটা নষ্ট যেই চাকাটা আছে ওইটাকে খুলে মেরামত করা চাকাটা লাগিয়ে দেবেন। এই জন্য উনি ওই চাকাটা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যান। তো শহরে যেতে ওনার বেশি সমস্যা হয় নাই, কারণ রানিং যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোতে হাত উঁচু করলেই তারা থেমে যায়, বুঝতে পারে যে কোনো একটা সমস্যা হয়েছে। তো ওভাবে উনি চলে যান। আর ওই যে যিনি ভদ্রলোক গাড়িতে ছিলেন উনি কি করেছেন, গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছেন। ওনার আর গাড়ির ভিতরে বসে থাকার মতো সাহস ছিল না। উনি নেমে দাঁড়িয়ে থাকেন। এদিকে
বিজয় ভাই শহরে চলে যান। খুব অল্প সময়ের মধ্যেই উনি আবার চাকাটা ঠিক করে চলে আসেন। আসার পর 10 মিনিটের মধ্যে আবার চাকা চেঞ্জ করে রওনা দেন। রওনা দেওয়ার পর ওনারা দেখলেন যে আর মোটামুটি 50 কিলোমিটার দূরে আছেন ওই ঠিকানা থেকে, মানে যেখানে লাশটা নিয়ে যেতে হবে। ওনারা কাছাকাছি চলে যাওয়ার পর মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে ওই লাশের বাড়িতে গিয়ে ওনারা পৌঁছান। যখন অ্যাম্বুলেন্সটি ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, এরপর যখন পেছনের ওই ব্যাগ ডালা খুলতে হবে, লাশটা বের করতে হবে, স্ট্রেচারের উপর তো লাশটা আছে, যখন লাশটা ওই বাড়ির মধ্যে ঢোকানো হলো তখন বিজয় ভাই চমকে উঠলেন। উনি দেখলেন যে ওই বাড়ির পাশেই বড় একটা গাছ ছিল। ওটা যে কি গাছ, আম গাছ বা এরকম কিছু একটা হবে, বা জাম গাছের মতো কিছু একটা হবে আর কি। মনে হলো মোটা একটা কাঁচা ডাল মরমর শব্দে ভেঙে পড়লো নিচে। তবে বাড়ির লোকজন তো কান্নাকাটি করছিল, বাড়ির লোকজন ওই ডাল পড়েছে এই বিষয়ে খুব একটা খেয়াল করেনি। কিন্তু বিজয় ভাইয়ের কাছে মনে হলো যে কোন একটা দমকা বাতাস গাড়ির উপরিভাগ থেকে মনে হলো সা করে ওই দিকে গেল, আর তখনই ডাল ভেঙে পড়ল। লাশটার মুখ কিন্তু উনি দেখেন নাই। এই যে এতটা সময় নিয়ে আসা হয়েছে, উনি কিন্তু লাশের মুখ দেখেন নাই। যখন লাশটা খোলার পর বিজয় ভাই লাশটা দেখতে গিয়েছিলেন, আর যখন দেখেছেন এরপর উনি সেন্সলেস হয়ে পড়ে যান। মূলত লাশটার চেহারা দেখে উনি আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিলেন, এমনভাবে আতঙ্কিত হয়েছিলেন যে উনি ওনার সেন্স ধরে রাখতে পারেন নাই। উনি দেখেন যে মুখ দিয়ে এক ধরনের কালো রক্ত বের হচ্ছে, জিহবাটা অনেকখানি বের হয়ে আছে, আর লাশের চোখ দুটো খোলা, একদম চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বিষয়টা এরকম না কিন্তু খোলা। মূলত হঠাৎ করে এরকম দৃশ্য দেখার পরেই উনি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন। এরপর লাশের যে আত্মীয় স্বজন তারা কি লাশ সামলাবে না বিজয় ভাইকে সামলাবে? ওদিকে ওই ভদ্রলোক যিনি ম্যাচমেট, উনি তো দূরে অবস্থান করছিলেন, উনি লাশের কাছে দাঁড়িয়েছিলেন না। লোকজন কি আর করা, কিছু লোক এই ড্রাইভার সাহেবকে ঘরের ভেতরে নিয়ে যান। স্থানীয় একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। সেই হুজুর বিজয় ভাইকে ঝাড়ফুঁক করেন, পানি পরে ছিটিয়ে দেন। এর কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফেরে। উনি যখন স্বাভাবিক হয়েছেন তখন ওই হুজুর বলছেন যে আপনারা এই লাশ নিয়ে এতটা পথ কিভাবে আসলেন, কোনো সমস্যা হয় নাই তো? তখন বিজয় ভাই বলেন যে হ্যাঁ হয়েছে, ছোটখাটো কিছু সমস্যা হয়েছে, তবে এই লাশের চেহারা দেখার পর আমি মারাত্মক ভয় পাইছি। এরকম বিমর্ষ লাশ আমি আগে কখনো দেখিনি। তার চোখ দেখে মনে হচ্ছিল এই চোখ অনেক কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারে নাই। তার মধ্যে অনেক ক্ষোভ ছিল যেটা সে প্রকাশ করতে পারে নাই। এটা কিন্তু বিজয় ভাইয়ের কাছে মনে হয়েছে। যাই হোক, এরপর বিজয় ভাই ওই বাড়িতেই উনি গোসল করেন। এরপর উনি রওনা দেন। তবে গোসলের আগে উনি ওনার অ্যাম্বুলেন্সটি ধুয়ে পরিষ্কার করে ফেলেছিলেন। তারপর উনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। উনি যখন রওনা করবেন এর আগে ওই বাড়ির পাশেই আরেকজন প্রতিবেশীর কাছে কিছু তথ্য নিলেন যে লাশটা যার উনি কি কারণে মারা গিয়েছিলেন। তখন লোকটি বলেন উনি পারিবারিক চাপের প্রেক্ষিতে মূলত এই ঘটনাটি ঘটিয়েছেন বলে ওনারা অনুমান করেন। কারণ হচ্ছে এই ছেলেটির সাথে একটি মেয়ের সম্পর্ক ছিল, কিন্তু কোনোভাবেই এই ছেলের পরিবার ওই মেয়ের সাথে বিয়ে দিতে রাজি ছিল না। একটা পর্যায়ে এসে ওই ছেলের পরিবার তাদের পছন্দ করা আর এক মেয়ের সাথে একরকম জোর করেই এই ছেলেটির সাথে বিয়ে পড়িয়ে দেয়। কিন্তু এই ছেলেটা কোনোভাবেই তার নতুন স্ত্রীকে মেনে নিতে পারছিলেন না, আর তার নতুন স্ত্রীও তার সাথে বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি করত। উনিও এই বিয়েতে সম্মতি যেহেতু দেন নাই, ওনার কোনো আগ্রহই ছিল না, যার কারণে ছোট ছোট বিষয়েও অনেক ঝগড়াঝাটি হতো। মূলত এই ঝগড়াঝাটির একটা পর্যায়ে এই ছেলেটা গলায় ফাঁস দিয়ে সুইসাইড করে। সে মূলত ওই সময় মেসে ছিল ঢাকাতে। এই কারণেই তার আশেপাশে আত্মীয় স্বজন ছিল না, আর তার অমতে বিয়ে দেওয়ার কারণে উনি ওনার আত্মীয় স্বজনদের সাথে, মা বাবার সাথে, ভাই বোনদের সাথে একটু কমই যোগাযোগ রাখতেন। এই জন্যই মূলত ওখানে আত্মীয় স্বজন ওইভাবে উপস্থিত ছিল না। তো এই বিষয়টা জানতে পারেন। এরপর উনি অ্যাম্বুলেন্সটা যখন ঢাকায় নিয়ে আসেন, এরপর যে জসিম ভাই ওনার যিনি গুরু আর কি,
যার আন্ডারে উনি ছিলেন তাকে বলে দেন যে ভাই আমি আর অ্যাম্বুলেন্সটা চালাবো না, আমি অন্য কাজ করব, অন্য গাড়ি চালাবো। এরপর উনি তো অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দিলেন, মাঝে মাঝেই ঘুমের ভিতরে বা হঠাৎ করে ওরা চোখের সামনে সেই লাশের বিমর্ষ চেহারাটা ভেসে উঠত। তো এটা ওনার দীর্ঘদিন ছিল আর কি, বেশ অনেকদিনই উনি এই প্রবলেমটা সাফার করেছেন বা ফেস করেছেন। আল্লাহর রহমতে এখন ঠিক হয়ে গেছে। উনি বর্তমানে যেই প্রফেশনে আছেন সেটা তো আমরা শুরুতেই বলেছি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা এই ঘটনায় যে বিষয়টা জানতে পারলাম বা বুঝতে পারলাম একটা বিষয়, সেটা হচ্ছে যে এই গাড়িটার ভেতরে কিন্তু কোনো অশরীরী বা সুপার ন্যাচারাল এন্টিটি ঢোকে নেই। গাড়িটার ছাদের উপরে ছিল, যার কারণে এই গাড়িটা অস্বাভাবিক রকমের একটা লোড বহন করছিল। আর ওই যে বাতাসটা সা করে গিয়ে গাছের ডাল ভেঙে ফেললো, এটা কিন্তু শুধু বিজয় ভাই খেয়াল করেছেন ওই সময়। পরে অবশ্য উনি বলেছিলেন বাড়ির অন্য আত্মীয় স্বজনদের কাছে যে উনি এটা দেখেছেন। বিশেষ করে হুজুর যখন বলেছেন যে লাশটা নিয়ে কিভাবে আসলেন, তখন গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়া থেকে শুরু করে নিয়ে যে কয়েকটি ঘটনা ঘটেছিল সেটা উনি জানান আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এক্ষেত্রে একটা পরামর্শ, সেটা হচ্ছে যে যদি কখনো এই ধরনের লাশ আমাদের সাথে থাকে, যে আমরা আমাদের কোনো আত্মীয় স্বজনের লাশ এভাবে আমরা নিয়ে আসি, আমরা চাই না যে এরকম ভাবে কেউ মারা যাক, তারপরও যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে, আমরা চেষ্টা করব ওখানেই গোসল দিয়ে, হসপিটালের বাইরে কিন্তু এরকম গোসল দেওয়ার লোক রয়েছে যারা শরীয়সম্মতভাবে খুব সুন্দর করে গোসল দিতে পারে, গোসল দিয়ে কাফন পরিয়ে ওখানে স্থানীয়ভাবে যদি ছোট্ট আকারে একটা জানাজা করা যায়, সেটা করিয়ে যদি আমরা লাশটা নিয়ে আসতে পারি, আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ এই ধরনের সুপার ন্যাচারাল এন্টিটি গুলো বিরক্ত করতে সুযোগ খুবই কম পাবে আল্লাহর রহমতে। আর এগুলো করার পরেও কখনো যে ঘটনা ঘটে না তা কিন্তু না। আমি কিন্তু এর আগেও আমার খুব কাছের একজন আত্মীয় যিনি এভাবে মারা গিয়েছিলেন, তার লাশটা বাগেরহাটে নামায় দেওয়ার পর ফেরার পথে আমরা কিন্তু ছোট্ট একটা সমস্যা ফেস করেছিলাম। এটাও আমি এর আগে বলেছিলাম, যার কারণে আমি এই বিষয়ে এখন আর অবতারণা করতে চাই না। তো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ওই সময় বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তবে এতটুকু বলবো যে যিনি গাড়ি চালাচ্ছিলেন উনি হঠাৎ করে অনুভব করেন যে ওনার স্টিয়ারিং এর উপরে কোনো একটা অদৃশ্য শক্তি হাত রেখে গাড়িটা বাম সাইডে খাদের মধ্যে নামাই দেওয়ার চেষ্টা করছে। এরপরে মূলত উনি গাড়িটা থামিয়ে ফেলেন। আর তারিখটা ছিল 2024 সালের জানুয়ারি মাসের 6 তারিখ রাতের বেলা, যখন বাগেরহাটে যাচ্ছিলাম। পরের দিন 7ই জানুয়ারি নির্বাচন ছিল, আপনাদের মনে আছে 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন, যেটা ওইটা ছিল রাস্তাঘাট ছিল একদম ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া ছিল না, একদম শুনশান, একদম খুলনা বাগেরহাট থেকে ঢাকা পর্যন্ত কোনো গাড়ি রাস্তায় ছিল না বলতে হবে। শুধু নির্বাচনের ডিউটি সংক্রান্ত কিছু গাড়ি মাঝে মাঝে আসা যাওয়া করতে দেখেছি, তারপর পুলিশের একটা দুইটা গাড়ি দেখেছি, এছাড়া পুরো এত পথে কোনো গাড়ি ওরকম ছিল না বললেই চলে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আসিফ হাওলাদার। ওনার দেশের বাড়ি ভোলাতে, ওনার বাসা মিরপুর 1 রোড 2 ব্লক H। উনি বর্তমানে একটি সোয়েটার ফ্যাক্টরিতে কর্মরত রয়েছেন। ওনার মাঝে মাঝে এত কর্মব্যস্ততা থাকে যে কখনো কখনো টানা 7 রাত নাইট ডিউটি করতে হয়। এর মধ্য দিয়ে উনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন। আর ওনার এই ঘটনাটাই যে প্রথম প্রচার করছি বিষয়টা এরকম না, এর আগেও ওনার 2টি ঘটনা আমরা প্রচার করেছি। এটা ওনার 3 নম্বর ঘটনা যেটা আমরা এখন প্রচার করছি। যখন ঘটনাটি সূত্রপাত হয় তখন সালটা 2006, তখন উনি ক্লাস 8-এ পড়েন। শীতকাল ছিল, মাসটা ছিল ডিসেম্বরের মাঝামাঝি। উনি ওনার নানির সাথে ওনার গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। ওনাদের গ্রামের বাড়ি ভোলাতে। আর ওনারা সাধারণত লঞ্চেই বেশি যাতায়াত করতেন, যদিও বা বাসেও যাওয়া যায়, কিন্তু ভোলার লোকজন অধিকাংশ ক্ষেত্রেই লঞ্চটাকেই যাতায়াতের উত্তম মাধ্যম হিসেবে বিবেচনা করেন, কারণ ওখানে অনেক ঘাট রয়েছে। আর সড়ক পথে যেতে গেলে বিভিন্ন জায়গায় ভেঙে 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 যেতে হবে, এটা অনেক কষ্টকর একটা ব্যাপার হয়ে যায়। এই জন্য লঞ্চে গেলে হয় কি, বিভিন্ন ঘাটগুলোতে লঞ্চগুলো থামে, তো এই জন্য খুব সুবিধা হয় আর কি। ওনার মনে পড়ে
দিনটা ছিল বুধবার। ওনারা রেডি হয়ে সদরঘাটে চলে গেলেন 7টার মধ্যে। ওনাদের লঞ্চে যাওয়ার কথাই ছিল, আগে থেকেই সবকিছু রেডি করা ছিল। একটু আগে আগে যেতে হয়, তা না হলে অনেক সময় ভালো জায়গাগুলো পাওয়া যায় না, কেবিন পাওয়া যায় না, এরকম অনেক সমস্যা তো হয়। উনি লঞ্চে এর আগেও আসা যাওয়া করেছেন, আর দীর্ঘ সময় লঞ্চের ছাদে বসে থাকতে ওনার খুব ভালো লাগে আর কি, নদীর বাতাসটা লাগে, এটা বেশ উনি এনজয় করেন। তো ওনারা লঞ্চে ওঠার পর লঞ্চের দ্বিতীয় তলায় একটি জায়গায় ওনারা অবস্থান নেন। লঞ্চ 8:30টার দিকে ছাড়ে। লঞ্চ ছাড়ার পর উনি বরাবরের মতো ছাদে চলে যান ওনার ছোট ভাইকে নিয়ে। ওনার ছোট ভাইয়ের নাম হচ্ছে রিপন। তো তাকে নিয়ে চলে যান। সেখানে মোটামুটি রাত 10টা পর্যন্ত অবস্থান করে আবার নিচে এসে রাতের খাবার খেয়ে উনি আবার ছাদে আসেন। আর রিপন যিনি ওনার ছোট ভাই, তিনি ওখানেই থেকে যান আর কি। তখন এই আসিফ ভাইয়ের নানি এবং ওনার ছোট ভাই রিপন খাওয়া দাওয়া করার পর ওনারা ঘুমানোর চেষ্টা করছেন। আর উনি ছাদে যাওয়ার পর একটু হাঁটাহাঁটি করতে করতে লঞ্চের যিনি ড্রাইভার তার কাছে গিয়েছেন, তার সাথে গিয়ে বিভিন্ন কথা বলছেন। আর উনি তো তখন কিশোর বয়সী, মনের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা থাকে, কিভাবে লঞ্চ চালানো হয়, লঞ্চের বিভিন্ন পার্টসগুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো উনি জানছিলেন আর কি। তো এভাবেই একটা সময় লঞ্চ যখন মেঘনা নদীর মাঝামাঝি চলে আসে, তখন ড্রাইভার বলছে যে, বাবা তুমি যাও, যে শুয়ে পড়ো, নদীর এখন মাঝামাঝি আছি তো, তোমরা কিশোর বয়সী, এত রাত্রে এভাবে বাইরে একা একা হাঁটাহাঁটি করা ভালো না, যাও যে শুয়ে পড়ো। তখন ড্রাইভারের চোখে মুখে এক ধরনের ভয়ের ছাপ, আবার কথার মধ্যে এক ধরনের রহস্য বোঝা যাচ্ছিল, যেটা উনি ওই বয়সে বুঝতে পারলেও কিন্তু কি কারণে এমনটা বলেছিলেন তখন বুঝতে পারেন নাই। উনি তখন ওখান থেকে নিচে চলে আসেন, এসে দেখেন যে ওনার নানি এবং ওনার ভাই রিপন গভীর ঘুমে আচ্ছন্ন। উনি ওখানে কিছুক্ষণ শুয়ে থাকেন, ঘুম আসছিল না। এরপর উনি চিন্তা করেন আবার ছাদ থেকে একটু হেঁটে আসি। উনি যখন ছাদে উঠেছেন তখন দেখলেন যে ওখানে উনি ছাড়া, মানে আসিফ ভাই ছাড়া আর কেউ নাই। উনি ছাদের রেলিং ধরে এক সাইডে এক জায়গায় দাঁড়িয়ে আছেন। তখন কিন্তু প্রচন্ড শীত লাগছে, তারপর ওনার ভালো লাগছিল, শীতের কাপড় চোপড় পরা ছিল, মাথায় মাফলারও পেঁচানো ছিল, এই কারণে শীতে খুব বেশি সমস্যা হচ্ছিল না। এরপর উনি চিন্তা করলেন যে কোনো একটা জায়গায় গিয়ে বসি, এখানে ছাদে দাঁড়িয়ে না থেকে। ওখানে যে কেবিনগুলো থাকে, কেবিনগুলোর দুই সাইডে কিন্তু হাঁটার জন্য রাস্তা থাকে, সেই সাইডে আবার রেলিং থাকে, আবার রেলিং এর পাশে লোহার চেয়ারগুলো কিন্তু ফিক্সড করে লাগানো থাকে আর কি, একদম ফিক্সড করে, মানে ঝালাই করে লাগানো থাকে। লঞ্চ দুললেও ওই চেয়ার কিন্তু লঞ্চের সাথেই দোলে, কিন্তু পড়ে যায় না, মানে একদম ফিক্সড করে দেয়া লোহার চেয়ারগুলো। তো উনি কি করেছেন, একটা চেয়ারে গিয়ে বসেছেন। ছাদ থেকে কিন্তু নেমে ওই কেবিনের পাশে একটা চেয়ারে বসেছেন। ওখানে বাতাসটা একটু কম লাগে, তাতে করে ঠান্ডাও একটু কম লাগে। তো উনি যেই চেয়ারটাতে বসেছেন, ওনার ঠিক দুই চেয়ার সামনে মনে হলো কোন একটা মেয়ে বসে আছে। আর দেখে, পিছন থেকে দেখে যতটুকু মনে হচ্ছিল যে তার বয়স 20-এর উপরে না। আর এই যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে সবাই মোটা শীতের কাপড় পরা, কিন্তু এই মেয়েটার শরীরে কোনো শীতের পোশাক নাই, সাধারণ ড্রেস পরা। ওই অন্ধকারে, বা অন্ধকার বলা যাবে না কারণ ওই করিডোরে তো আলো থাকেই, মেয়েটির পরনে সালোয়ার কামিজ ছিল আর হালকা কমলা রঙের ড্রেস ছিল, যেটা উনি বুঝতে পারছিলেন। আর লঞ্চে চলার সময় যে বাতাস হয়, এই বাতাসে কিন্তু এই মেয়েটার চুল উঠছিল। তো উনি ভাবছেন যে এই ঠান্ডার মধ্যে এই মেয়েটা এইভাবে বসে আছে, এই কি ঠান্ডা ঠান্ডা লাগে না নাকি, এই কেমন মেয়ে, কোনো ঠান্ডাই লাগে না, অথচ আমরা ঠান্ডায় কাঁপাকাঁপি করছি। অনেকে এই ঠান্ডার কারণে কেবিন থেকেও বের হয় না, ছাদেও লোকজন নাই, গরমের সময় থাকে সব সময়, কিন্তু এই মেয়েটা এই ঠান্ডার মধ্যে এখানে বসে আছে, কারণ কি? তখন উনি পিছনে বসে আছেন, ওনার একটু কৌতূহল জাগলো যে এই মেয়েটাকে একটু দেখি সামনে থেকে, এ কেমন ধরনের লোক, তার ঠান্ডা লাগে না। উনি চেয়ার থেকে উঠে এক পা দু পা করে একটু সামনের দিকে এগিয়ে গেছেন, আবার চিন্তা করেন যে এখন যদি হুট করে সামনে গিয়ে তার দিকে ঘুরে থাকে তখন মেয়েটা তো খারাপ মনে করতে পারে। এর থেকে একটা কাজ করি, একদম লঞ্চের সামনে দিয়ে ঘুরে, একদম সার্কেল হয়ে ঘুরে যদি ওই দিক দিয়ে আসি, তাহলে মেয়েটিকে সামনে থেকে দেখতে পারবো, এটাই ভালো হবে। উনি যেই না ঘুরে যাওয়ার জন্য রেডি হয়েছেন, তখন সামনে থেকে একটা কথা ভেসে আসে, জাসিফ, সামনে দিয়ে আসতে হবে না, আমি তোমাকে চিনি।
আমাকে দেখার মতো সাহস এখনো তোমার হয়নি। এটা বলেই মেয়েটি হাসতে শুরু করে। মেয়েটির গলার ভয়েস ছিল স্বাভাবিক, মানে কোনো ভয়ঙ্কর না, সুন্দর ভয়েস। সে কোনো নাকি সুরেও কথা বলছিল না। উনি তো অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, আরে এ কি ব্যাপার, এই লঞ্চের মধ্যে এই মেয়ে আমার নাম জানলো কিভাবে? আর আসিফ ভাই যে মনে মনে ঘুরে এসে তাকে দেখবে, এটা সে কিভাবে বুঝলো? উনি তো মেরে দাঁড়িয়ে রইলেন। এই হাড় কাঁপা শীতের মধ্যে ওরা শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করে। আর তখনই উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকেন। ওনার হুঁশ ফিরতেই দেখেন যে উনি লঞ্চের দ্বিতীয় তলায় ওনার নানির পাশে শুয়ে আছেন। তখন ওনার নানি বলছেন যে ওনার নানির যখন ঘুম ভেঙে যায় তখন দেখেন যে এই আসিফ ভাই এখনো আসেন নাই, নিচে আসেন নাই। ঘড়িতে দেখে রাত 2টোর মতো বাজে। তখন ওনার নানি এই রিপন, যে তার যে ছোট ভাই, আসিফ ভাই ছোট ভাই, তাকে ঘুম থেকে তুলে দেখতো তোর বড় ভাই কি করে, এত রাত হয়ে গেল এখনো আসলো না, এত রাত পর্যন্ত বাইরে থাকলে ঠান্ডা লেগে যেত। তখন মূলত তার ছোট ভাই রিপন উনি খোঁজা শুরু করেন তাকে। তখন নাকি গিয়ে দেখেন ওই লঞ্চের ছাদের উপরে পড়ে আছেন। তখন ওই লঞ্চের যারা স্টাফ আছে তাদেরকে ডেকে তাদেরকে সাথে নিয়ে এই আসিফ ভাইকে নিচে তাদের যেই থাকার জায়গাটা ওখানে নিয়ে আসেন। অথচ উনি কিন্তু যখন সেন্সলেস হয়েছেন তখন কিন্তু ছাদে ছিলেন না, উনি ছিলেন অন্য জায়গায়। উনি ছাদে গেলেন কিভাবে? উনি নানিকে সব কথা খুলে বলেন। নানি বললেন, যারা ধুর এগুলো তোর মনের ভুল, এটা সেটা বলে আপাতত ওই সময়টা পার করে দেন। এদিকে এই আসিফ ভাই উনি কিন্তু পরবর্তীতে আর ঘুমানো নেই। ওনার নানি বলেছেন তুই ঘুমা, কিন্তু উনি ঘুমান নাই। উনি চিন্তা করলেন যে এই লঞ্চ যেই যেই ঘাটে থামে, প্রত্যেকটা ঘাটে যাত্রী নামার সময় উনি খেয়াল করবেন যে ওই মেয়েটা কোন ঘাটে নামে। লঞ্চটা তো লোকাল, যার কারণে অনেক ঘাটেই লঞ্চটা থামতো। এটা ডিরেক্ট মানে কোন লঞ্চ ছিল না। লঞ্চ যেই যেই ঘাটে ঘাট করেছে মানে থেমেছে, উনি লঞ্চের সামনে গিয়ে দেখতে থাকেন আসলে ওই মেয়েটা নামে কিনা। অদ্ভুত ব্যাপার, কোনো ঘাটেই ওই মেয়েটাকে নামতে উনি দেখেন নাই। সবার লাস্টে ছিল ওনাদের ঘাট। নামতে নামতে সকাল 11টা বেজে গিয়েছিল, উনি সেখানেও নামতে দেখেন নাই। এরপর লঞ্চে যিনি টিকিট বিক্রি করেন তাকে উনি বলেছিলেন যে ছাদের কেবিনে এমন কি কোনো ফ্যামিলি উঠেছে যেখানে এরকম বয়সী কোন একটা মেয়ে ছিল। তখন ওই টিকিট বিক্রেতা বলেন যে লঞ্চের ছাদের কোনো কেবিন ভাড়াই হয় নাই, কারণ শীতের সময় তো যাত্রী কম ছিল, এই জন্য এইবার লঞ্চের অনেক কেবিন ফাঁকা গিয়েছে। যাই হোক, এরপরে উনি ওনার নানির সাথে ওনার মামার বাড়িতে চলে গিয়েছেন। ঘটনা কিন্তু এখানে শেষ নয়, বলা যায় সূত্রপাতটা এখান থেকেই। এরপর 2 দিন উনি আর কিছু দেখেন নাই। 2 দিন পর রাতের বেলা একটা স্বপ্ন উনি দেখেন। স্বপ্নের মধ্যে দেখেন যে একটি নারী অবয়ব, সেই নারী অবয়বটা এই আসিফ ভাইকে বলছে, আসিফ তুমি কি ভয় পেয়েছো? ভয় নাই, ভয় নাই, আমি তোমার কোনো ক্ষতি করবো না। এই বলে মেয়েটি হাসতে থাকে। সেটা অট্ট হাসি ছিল না, আবার মৃদু হাসিও ছিল না। মেয়েটি এক পর্যায়ে বলে ওঠে যে আমার নাম আয়না, আমি তোমাকে অনেকদিন ধরে দেখছি, তবে ভয়ের কোনো কারণ নাই, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আর আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও নাই ইনশাল্লাহ। এরপরই নাকি মেয়েটি হাওয়ায় মিলিয়ে যায়। উনি তো ধর্মর করে ঘুম থেকে উঠে বসেন। ওই রাত্রে ভালো করে ঘুমাতে পারে নাই। সকালবেলা ওনার নানিকে সব কথা খুলে বলেন। নানি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আরে বেটা এটা শুধুই স্বপ্ন, রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবি, এসব উল্টাপাল্টা আর কিছু তোর নজরে আসবে না, এরকমটা আর কি বলেন নানি। তো এরপর যেটা হয় সেটা হচ্ছে যে উনি ওনার মামাতো ভাইদের সাথে মাঠে ফুটবল খেলতে গিয়েছিলেন। ওর একটা স্কুলের মাঠ ছিল, আর ওই জায়গাটার নাম হচ্ছে চরমঙ্গল। ওই স্কুলটা এখনো আছে, ওটা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো খেলার মাঝে হঠাৎ করে উনি পায়ে ব্যথা পেয়েছেন, প্রচন্ড ব্যথায় সেখানেই বসে পড়েছেন। তারপর কয়েক মিনিট পার হয়েছে, এর মধ্যে দেখেন যে ওনার বড় মামা, নানি, মামি সবাই দৌড়াতে দৌড়াতে মাঠের দিকে আসছে। উনি তো অবাক, আরে এরা সবাই একসাথে মাঠে কেন? যখন ওরা কাছে চলে আসছে তখন বড় মামা বলেন যে আমি তো বাজারে দোকানে ছিলাম, তখন একটি বোরকা পরা মেয়ে এসে আমাকে বলতেছে যে আপনি এখানে, আর ওইদিকে আপনার বড় ভাগ্নের পা ভেঙে মাঠে পড়েছে, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। এটা শুনে আমি তো ওই মেয়েটাকে বলি যে তা নয় গেলাম, কিন্তু তুমি কি?
তোমাকে তো আগে কখনো দেখছি বলে মনে পড়ে না, তুমি কোন বাড়ির মেয়ে গো? আর আমার ভাগ্নিকে তুমি কি করেছেন? ও তো এখানে খুব একটা বেশি আসে না। তখন ওই মেয়েটি বলে যে আপনার এত কিছু জানতে হবে না, যান যান আপনার ভাগিনার কাছে যান। এই বলেই নাকি ওই মেয়েটা নদীর দিকে হাঁটতে শুরু করে। আর বোরকা পরা, মুখ আটকানো থাকার কারণে মেয়েটার চেহারা কিন্তু বড় মামা দেখতে পান নাই বলে জানান। উনি আর বেশি কিছু না ভেবে সোজা মাঠের দিকে দৌড় দেওয়া শুরু করেছেন। উনি যখন মাঠের কাছাকাছি আসছেন তখন এসে দেখে যে ওনার পরিবারের আরো অনেকেই দৌড়ায় আসতেছে। উনি আবার জিজ্ঞেস, আরে তোমরা কোথায় যাচ্ছ? এরা আবার বলে অন্য কথা। এরা বলে যে আরে তুমি কোত্থেকে এরকম হন্তদন্ত হয়ে আসতেছো? উনি আবার বলেন যে এরকম একটা মেয়ে বললো। মামার কথা শুনে আবার বাড়ির অন্য সদস্যরা তার দিকে হা করে তাকায় আছে যে বলো কি। বাড়ির অন্য সদস্যরা বলছে যে ওনারা ঘরে বসেছিলেন, হঠাৎ করে একটা বোরকা পরা, মুখ আটকানো মেয়ে এসে বলতেছে যে আপনারা এখানে বসে আছেন, আসিফ হয়ে যে মাঠে পা ভেঙে পড়ে আছে আর আপনারা গল্প করতেছেন, যান যান যান, তাড়াতাড়ি যান, মাঠে যান। এই বলেই নাকি ওই মেয়েটা জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেল। আর পরিবারের অন্য সদস্যরা ওই মেয়েটাকে কোনো প্রশ্ন করারও কোনো সুযোগ পায়নি। তখন তারাও আবার হন্তদন্ত হয়ে ছোটাছুটি শুরু করছে। প্রতিমধ্যে বড় মামার সাথে দেখা হয়ে গেছে। ওনারা বুঝতে পারলেন যে এই একই মেয়ে তাদেরকে খবর দিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই মামাকে যে খবর দিয়েছে, খবর দেওয়ার পর এত দ্রুত কিন্তু তার বাড়িতে যাওয়ার কথা না, হেঁটে হেঁটে যেতে তো সময় লাগবে। অথচ মনে হচ্ছে একই সময় তারা খবর পেয়েছে, তারা একই সাথে আসছিল মাঠের দিকে, আর ওই সময় এদের সাথে দেখা হয়ে গেছে। যাই হোক, এরপর এই আসিফ ভাইকে ওখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আসিফ ভাইকেও বলা হয় এই ঘটনা ঘটছে। উনি তো শুনে অবাক। তখন পরিবারের সদস্যরা কিছু বিষয় বুঝতে পারেন যে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এরপর একজন ডক্টর দেখানো হয়, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। পা ভাঙে নাই, কিন্তু কোনোভাবে পাটা ভালো হচ্ছে না। ভাঙেও নাই, মচকাও নাই, কিন্তু পা ভালো হচ্ছে না। এরপর পাশের গ্রামে একজন ভালো হুজুর আছে। মামা পরের দিন তাকে ডেকে নিয়ে আসেন। এরপর হুজুর এসে বলেন যে ভাই, আপনার ভাগিনার ঘাড়ে কিছু একটা আছে। আর এরপর ওই হুজুরও এই আসিফ ভাইকে জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি কি তাকে কখনো দেখেছো? উনি বলেন না, তো দেখি নাই। আসলে ওই যে লঞ্চের ওই বিষয়টা, এই বিষয়টা উনি তখনও অতটা ক্লিয়ার ছিলেন না, যার কারণে উনি না বলে দিয়েছিলেন। আর বিষয়টা তখন কিছুটা আন্দাজ করতে পারলে ওই হুজুরকে বলা ঠিক হবে কিনা এটা উনি বুঝতে পারছিলেন না। হুজুর তখন আর কিছু না বলে যখন চলে যাচ্ছিলেন, এরপর ওনার মামাকে, মানে আসিফ ভাইয়ের মামাকে বলেন যে ভাই, আপনি রাতের বেলা আমার সাথে একটু দেখা করেন, আপনার সাথে একটু কথা আছে। এরপর রাতের বেলা যখন মামা তার সাথে দেখা করেন, তখন ওই হুজুর বলেন যে আমি আমার অনুগত কিছু জিনদের মাধ্যমে জানতে পেরেছি যে ওর সাথে একটা মহিলা জিনের আনাগোনা রয়েছে, তার নাম আয়না। কিন্তু ওর অন্য কোনো উদ্দেশ্য নেই, যেমন ওকে ওর দেশে নিয়ে যাওয়া, ওকে বিয়ে করা বা এরকম কোনো কিছু না। এমনিতে সে থাকে, ঘোরাফেরা করে, সে আপনার ভাগিনার কোনো ক্ষতি করবে না। তখন নাকি মামা জিজ্ঞেস করেছে, আচ্ছা এই পরীটা কিভাবে ওর সাথে এলো? তো হুজুর বলেন সেটা তো জানা যাচ্ছে না, বা সেটা নাকি বলা নিষেধ করে দিয়েছে। কেন এসেছে, কিভাবে এসেছে, এটা নাকি বলা নিষেধ, ওই জিনেরাই নিষেধ করে দিয়েছে, যার কারণে এই বিষয়ে আর কোনো কথা বলা যাবে না। এই পরীটা ভালো, নামাজ কালামি, এছাড়া অন্য কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। এরপর তো মামা বাড়িতে ফেরত আসেন। এই বিষয় নিয়ে আর কোনো ঝাড়ফুঁকও করানো হয় নাই, অন্য কোনো কিছু করাও হয় নাই। ওই রাত্রে উনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে এই আসিফ ভাইয়ের ঘুম ভেঙে যায় কোনো শব্দের কারণে। উনি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় দেখেন যে একটা বোরখা পরা মেয়ে ওনার পায়ের কাছে বসে আছে, আর ওনার ভাঙা পা, মানে আসলে ভাঙে নাই, মচকায়ও নাই, কিন্তু ভালো হচ্ছিল না, মানে ব্যথা কমে না। তো ওই জায়গায় মনে হচ্ছে যে কি যেন পরে ফু দিচ্ছে, মুখ আটকানো, চেহারা দেখতে পারে নাই উনি। এবং ওই অবস্থাতে ওনাকে বলছে যে ভয় পেও না আসিফ, আমি আয়না, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, তুমি ঘুমায় পড়ো, কাল সকালবেলা দেখবা তুমি ইনশাল্লাহ ঠিক হয়ে গেছো। পরদিন উনি দেখেন যে সত্যি উনি ভালো হয়ে গেছেন। তবে ওই মেয়েটা নাকি ওই সময় বলেছিল যে তোমার পা ভালো হয়ে যাওয়ার পর কিছু গরিব মানুষকে খাইয়ে দিও সাদাকা হিসাবে। এরপরে নাকি ওই মেয়েটা হঠাৎ করে মিলিয়ে যায়। সকালবেলা থেকেই উনি দেখেন যে ওনার পা আলহামদুলিল্লাহ প্রায় অনেকটাই ভালো হয়ে গিয়েছে। সামান্য একটু ব্যথা ছিল, ওতে কিছু না, ওরকম ব্যথা নিয়ে মানুষ হর হামেশাই দৌড়ঝাঁপ করতে পারে।
আর রাতের বেলা কি হয়েছে এই বিষয়টা বলেন, ওসিয়ত কি ছিল যে গরিব দুঃখীকে খাওয়াতে হবে। তো এটা পরিবারের সদস্যরা জানার পরেই সাথে সাথেই কিন্তু তারা এই কাজটি করেছিলেন। তো এরপরে ওনার সাথে আর কিছুই হয় না। এরপর অনেক দিন, অনেক বছর চলে গেছে, অনেকটা দিন চলে গেছে। 2013 সালের পরে এই আসিফ ভাই বিয়ে করেছেন। বিয়ের বছরখানেক পরে ওনার স্ত্রীর একটি ছেলে সন্তান হয়। ছেলে সন্তানের বয়স যখন 3 মাস, তখন ওনার ছেলেকে নিয়ে ওনার শ্বশুর বাড়িতে বেড়াতে আসছেন। মানে আসিফ ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে আসছেন। সেই জায়গাটা হলো মিরপুর 10-এ। তো রাত্রে যখন ওনারা ঘুমিয়েছিলেন, রাত আনুমানিক তখন 3টা কি 4টা হবে আর কি, হঠাৎ করে এই শাশুড়ি চিৎকার দিয়ে ওঠে, এই বাচ্চা কই। তখন কিন্তু আসিফ ভাইয়ের শাশুড়ি, আসিফ ভাইয়ের ওয়াইফ আর ওই বাচ্চাটা মানে আর একটা রুমে ছিল। তো উনি ছিলেন আর এক রুমে। উনি চিৎকার দিয়ে ওঠেন, এই বাচ্চা কই, বাচ্চা কই। বাচ্চাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনারা মশাইটা নিয়ে ঘুমিয়েছিলেন, কারণ মশার উপদ্রব খুব বেশি ছিল আর কি। তো সবাই তো বাচ্চাকে খুঁজছে, বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। এদিকে উনি কি করেছেন, মানে আসিফ ভাই যেই খাট থেকে বাচ্চা হারিয়ে গেছে, উনি ওখানে কি মনে করে আবার গিয়েছেন, মশাইটা উঁচু করে মশার ভিতরে ঢুকে কি মনে করে উনি ভেতরে খুঁজছেন। অথচ ওইখানে ওইভাবে খুঁজে তো বাচ্চা পাওয়ার কথা না। অদ্ভুত ব্যাপার, উনি যে কি মনে করে খুঁজছেন উনি নিজেও বলতে পারেন না। হঠাৎ করে চোখ যায়, মশারির তো 4টা কোণা থাকে উপরের দিকে, এক কোণায় মানে যেই জায়গায় দড়ি দিয়ে আর একটা পাশে বা সুতা দিয়ে আর একটা পাশে বেঁধে রাখা হয়েছে আর কি, 4 কোণায় বাঁধা থাকে। তো মনে হচ্ছে ওইখানে মশারির দড়ি বা ওরকম মশারির একটা অংশ দিয়ে পায়ের সাথে পেঁচিয়ে কিছু একটা ঝুলিয়ে রাখা হয়েছে। উনি ভালো করে খেয়াল করেন, আরে এটা তো ওনার ছেলে। মশারির একটা কিনারে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, অথচ তার ভারে মশারিটা কিন্তু ঝুঁকে পড়ে না। এই বাচ্চা এইভাবে এইখানে কখন আসলো, কিভাবে আসলো, এতক্ষণ তো ছিল না। উনি চিৎকার দিয়ে উঠছেন, এই বাচ্চা পাওয়া গেছে, বাচ্চা পাওয়া গেছে। সবাই চলে আসছে সাথে সাথে, এসে দেখে এই অবস্থা। সবাই তো দেখে অবাক, এইখানে বাচ্চা এইভাবে কিভাবে ঝুলে আছে, মাথা নিচের দিকে দিয়ে, পা উপরের দিকে দিয়ে। আর বাচ্চা একদম চুপচাপ, চোখ খুলে আছে, একদম চুপচাপ, কান্নাকাটিও করছে না। যখনই বাচ্চার মা বাচ্চাকে ধরেছে, তখনই বাচ্চা কান্নাকাটি করে উঠেছে আর কি। আর তখন মনে হলো যে ওর চোখ মুখ একদম নীল হয়ে যাচ্ছিল। সাথে সাথে ওখান থেকে নামিয়ে ছেলেকে নিয়ে ওই সময় ওই রাতের বেলায় মিরপুর 10 নম্বর ফকির বাড়ি মসজিদে ওনারা যান। মসজিদটা বেশ বড় আর কি, পাশে হুজুরের ঘর ছিল। হুজুরকে ডেকে তোলেন, হুজুর ঘুম থেকে উঠে আসে, সব কথা বলেন। হুজুর একটু ঝাড়ফুঁক করে দেন, পানি পড়া দিয়ে, ও কিছু না, নিয়ে যাও, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর হুজুর বলে দেন আসিফ ভাইকে, তোমার শ্বশুরকে একটু পাঠাই দিও কালকে মাগরিবের নামাজের পর, আর তুমি আইসো, এটা বলে দেন আসিফ ভাইকে। এরপর তো মাগরিবের নামাজের পর শ্বশুরের সাথে উনিও গিয়েছেন। হুজুর তাদেরকে একটা ঘরে ডেকে নিয়ে যান। তখন হুজুর বলেন যে গত রাত্রে একটি দুষ্টু জিন তোমার ছেলেকে ক্ষতি করার জন্য এসেছিল এবং নিয়েও গিয়েছিল। রহস্যজনকভাবে একটি পরহেজগার পড়ি এসে ওই জিনের হাত থেকে ওই ছেলেটাকে উদ্ধার করে এবং এরপর ওভাবে এসে পইটা রেখে চলে যায়। এরপর আসিফ ভাই বলেন যে আপনি কি ওই পইটার বিষয়ে কিছু জানতে পেরেছেন? তখন হুজুর একটু মুচকি হেসে বলে যে বাবারে, আমার কিছু জিন ছাত্র আছে, ওদের মাধ্যমে জানতে পারছি, ভয়ের কোনো কারণ নাই, কিন্তু পইটা সম্পর্কে আর কোনো তথ্য তোমাকে দেওয়া যাবে না। তুমি স্বাভাবিক জীবনযাপন করতেছো, এভাবেই করতে পারবা, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই বিষয়ে খুব বেশি জানাজানি করার চেষ্টা করো না। তো এই ঘটনার সমাপ্তিটা এখানেই হয়। 2020 সালে আসিফ ভাইয়ের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ওনার এক ছেলে এক মেয়ে। ওনার ছেলে মেয়েকে দুজনকে মাদ্রাসায় লেখাপড়া করাচ্ছেন। উনি ওনার সন্তানদের জন্য দোয়া চেয়েছেন। আর ওনার জীবনে এই পরীর উপস্থিতির কারণে যেই ধরনের সমস্যাগুলো মানুষ ফেস করে বিবাহিত জীবনে বা অন্যান্য যে সমস্যাগুলো, আল্লাহর রহমতে উনি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন নাই এবং ওনার সাথে ওই ধরনের কোনো ঘটনা ঘটেও না। এই হাতে গোনা কয়েকটা বিষয় ছাড়া আর কোনো ঘটনা ওনার সাথে ঘটে না, যার কারণে উনি 8-10টা স্বাভাবিক মানুষের মধ্যেই দিব্যি জীবনযাপন করতে পারছেন, আলহামদুলিল্লাহ। তো এটি ছিল ঘটনা। তো আমরা দোয়া করি আপনার 2 সন্তানের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের একজন দায়ী হিসাবে কবুল নিন। এনারা প্রত্যেকে একজন দায়ী হিসাবে যেন তারা কাজ করতে পারে। আপনি যেই উদ্দেশ্যে তাদেরকে লেখাপড়া করাচ্ছেন, আপনার সেই উদ্দেশ্যকে আল্লাহ তাআলা কবুল করে নিন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। এখন যারা যুক্ত হয়েছেন
যারা পুরো ঘটনাটি শুনলেন অবশ্যই তারা লাইক বাটনের প্রেস না করে কিন্তু যাবেন না, আর অবশ্যই ভিডিওর লিঙ্কটাও আপনাদের আইডিতে শেয়ার করে দেবেন, এই অনুরোধ থাকবে। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি বেশ দারুণ এবং ভয়ঙ্করও বটে। চলুন শুনে আসি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ শামিরুল ইসলাম। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের খলিশাকুন্ডি গ্রামে। ঘটনাটি মূলত ঘটে ওনার বাবার নানার সাথে, মানে এই ঘটনাটি ওনার সাথে ঘটে বিষয়টা এটা না বলে উনি ঘটনাটি ঘটিয়েছেন এটা বলাটাই বাঞ্ছনীয়। কেন বলছি এই কথা? সাধারণত আমরা বলি যে ঘটনাটি অমুকের সাথে ঘটেছে, তার সাথে ঘটেছে, কিন্তু ঘটনাটি কেউ একজন ঘটিয়েছেন এই শব্দগুলো আমরা খুব কমই চয়ন করি। এই ঘটনার বেলায় আমরা এই শব্দটি চয়ন করেছি। কেন করেছি চলুন ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঘটনাটির সময়কাল আনুমানিক 1948 থেকে 50 সালের ভেতরে হবে বলে ধারণা করা হয়। এই যে শামিরুল ইসলাম ভাইয়ের বাবার নানা, তার নাম হচ্ছে রমজান মণ্ডল। তো এই রমজান মণ্ডল উনি কবিরাজি করতেন, টুকটাক ঝাড়ফুঁক কবিরাজি এগুলো করতেন, রাতের বেলা মাছ ধরতেন, এটাই ছিল তার কাজ। আর এমনি টুকটাক অন্য কাজও করতেন। অনেক বড় মাপের কবিরাজ ছিলেন বিষয়টা কিন্তু এরকম না, ছোটখাটো কবিরাজ। মানে ওই সময় কিন্তু গ্রাম অঞ্চলে মানুষ ডাক্তারের কাছে তো খুব একটা যেতে পারতেন না, তখন কিন্তু এই কবিরাজদের কাছেই মানুষ চিকিৎসার জন্য যেতেন। আর বাবার নানা ছিলেন তো এই প্রফেশনে, আর নানি গৃহিণী ছিলেন। উনি একজন 8-10টা গৃহিণী যেরকম থাকেন গ্রাম অঞ্চলে ওরকমই ছিলেন আর কি। তো উনি রাতের বেলা মাছ ধরতেন, টুকিটাকি ভয়ের ঘটনা, এটা তো ওনার কাছে একদম একটা সাধারণ বিষয় আর কি। তো একদিন হয় কি, উনি বাজারে কাজ শেষ করে মাগরিবের আজান হচ্ছে এমন একটা সময় বাড়ির দিকে রওনা দেন। তো বাসায় আসতে আসতে পথে একটি বড় বাঁশঝাড় পড়ে। সবসময় এই বাঁশঝাড়ের ভিতর দিয়ে উনি আসেন, টুকিটাকি সমস্যা কোনো সময় হয়তো বা হয়েছে, ওরকম বড় কিছু হয় নাই। তো তখন কিন্তু মাগরিবের আজান শেষ হয়ে গেছে, ওই পথ দিয়ে অন্য কোনো লোক আসছে না, অন্ধকার নেমে এসেছে, তবে কিছুটা আলো মনে হচ্ছে চতুর্দিকে একটু হলেও আছে। উনি যখন আসছেন হঠাৎ করে উনি বাঁশঝাড়ের মাথার উপরে একটা জিনিস দেখেন যে একটি নারী অবয়ব, বিশাল তার চুল, সে উল্টো দিকে ঘুরে বসে আছে, সে তার মতো বসে আছে। আর এই যে রমজান মণ্ডল উনি যে নিচ দিয়ে হেঁটে যাচ্ছেন, এইটা নিয়ে কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নাই। উনি যখন দেখেছেন বুঝতে পেরেছেন তো এই বাঁশঝাড়ের মাথায় এই সন্ধ্যার সময় নিশ্চয়ই কোনো মানুষ উঠবে না, আর এত বড় চুলও কোনো মানুষের থাকে না। একদম মানে বাঁশঝাড়ের উপরে বাঁশের মাথায় বসে আছে, চুল কিন্তু ওই বাঁশের কঞ্চির ভিতর দিয়ে নিচে এসে পড়েছে। উনি তখন মাথায় একটা দুষ্টু বুদ্ধি আটেন। ওনার উচিত ছিল ওখান থেকে চলে যাওয়া, তা না করে ওনার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। উনি চিন্তা করেন যে এই পিশাচিনীর চুল যদি আমি হাসিল করতে পারি, একে দিয়ে তো আমি অনেক কাজ করাতে পারবো, একে বন্দি করে অনেক কাজ করাতে পারবো। কারণ হচ্ছে কোনো সুপার ন্যাচারাল এন্টিটির শরীরের কোনো অংশ হোক, সে চুল হোক, নখ হোক, দাঁত হোক, এরকম যা কিছুই হোক না কেন, এগুলো যদি কোনো মানুষের হস্তগত একবার হয়ে যায়, তাহলে কিন্তু এই জিন বা পরী সে কিন্তু তার গোত্রে আর জায়গা পায় না। এটা কিন্তু তাদের শারীরিকভাবে অনেক ক্ষতি করে, তাদের ক্ষমতাটাও অনেক কমিয়ে দেয়। তো উনি চিন্তা করলেন যে এইটা যদি একবার খালি হাসিল করতে পারি, তাহলে এইটাকে দিয়ে ওকে দিয়ে বিভিন্ন কাজ করাবো, যতটুকু পারে সেটাও আমার জন্য অনেক কিছু। তো ওই চিন্তা করে উনি কি করেছেন, আস্তে আস্তে গিয়ে ওনার ডান হাতের সাথে ওই চুলটা পেঁচিয়েছেন। অনেক সময় আমরা দড়ি ধরে টান দেওয়ার জন্য যে কাজটা করি সেটা হচ্ছে যে হাতের সাথে একবার পেঁচিয়ে নিই, তারপর দেই টান। উনি কি করেছেন, চুলটা বাম হাত দিয়ে খপ করে আগে ধরছেন, ধরার পর ডান হাতে পেঁচাইছেন, পেঁচানোর পর উপর থেকে মারছেন হ্যাচকা এক টান। এক হ্যাচকা টানে উপর থেকে ওই পিশাচিনীটা একদম আঘাত পেতে পেতে মাটিতে এসে পড়েছে। আর তখন ওই পিশাচিনী বুঝে ফেলেছে যে এখন সে ক্ষমতা খাটিয়ে এই রমজান মণ্ডলের হাত থেকে বাঁচতে পারবে না, কারণ তার চুলকে সে ছোটাতে পারবে না। তখন ওই পিশাচিনী বলেন যে রমজান মণ্ডল রে, এটা তুই কি করলি?
আমি কি তোর কোনো ক্ষতি করছি? এই পথ দিয়ে যাওয়ার সময় কি আমি তোর কোনো ক্ষতি করছি? তুই আমাকে কিভাবে দেখলি আমি জানি না, কিন্তু তোর উচিত ছিল কি আমাকে দেখে এদিক দিয়ে চলে যাওয়া। তুই যে অসৎ উদ্দেশ্যে আমার চুল ধরে টান দিছিস সেটা আমি বুঝতে পারছি। তুই এই কাজটা করিস না, আমার ছেড়ে দে, আমার পরিবার আছে, আমি আমার গোত্রের কাছে কিভাবে যাব? আমার সন্তানাদি আছে, আমি সেই সন্তানাদির কাছে কিভাবে যাব? তুই এই কাজটা করিস না, আমার চুলটা ছেড়ে দে। তখন এই রমজান মণ্ডল উনি বলেন যে না না, তা তো হবে না, তোর চুল আমি এখন কেটে নেব, আর তুই সেটাই করবি যেটা আমি বলবো। ওই পিশাচিনীটা অনেক অনুনয় বিনয় করে যে তোর তো পরিবার আছে রে, তুই কিভাবে এই কাজটা করতে পারিস বল? আমি যদি তোর কোনো ক্ষতি করতাম তুই না হয় প্রতিশোধ হিসাবে এই কাজটা করতি, সেটাও আমি মেনে নিতাম, কিন্তু এই কাজটা করিস না রে, আমি কিন্তু তোকে অভিশাপ দেব। আমার পরিবার আছে, এদের অভিশাপও তোর লাগবে, তুই এই কাজটা করিস না। রমজান মণ্ডল উনি কোনো কথাই শোনেন না। ওনার কাছে সবসময় একটা কাঁচি থাকতো। গ্রামে কিন্তু অনেকেই যারা কাজ করেন কাঁচি বা এই টাইপের জিনিস সাথে রাখেন, বিশেষ করে রাত্রেবেলা চলাচলের ক্ষেত্রে তারা চিন্তা করেন যে ওই জিন ভূত কাছে আসতে যাতে না পারে, এই জন্য একটা লোহার কিছু রাখেন, তারপরে বিড়ি খেতেন, এরকম জিনিস কিন্তু তারা করেন আর কি। তো উনি কি করেছেন, ওই কাঁচিটার সাথে একটা গামছা পেঁচানো ছিল, ওইটা খুলেছেন, এক হাত দিয়ে খুলেছেন ধরা অবস্থাতেই। তারপর ওনার হাতের মুঠোর মধ্যে যে চুলটা ছিল, বাম হাত দিয়ে এক হ্যাঁচকা টানে ওই চুলটা কেটে ফেলেছেন। চুল কাটার সাথে সাথে ওই পিশাচিটা খুব মারাত্মকভাবে আর্তনাদ করে উঠেছে, মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি শুরু করেছে। মনে হচ্ছে তার আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। এটা তুই কি করলি রে, এটা তুই কি করলি, আমার সর্বনাশ করে দিলি, এই কাজটা করিস না ভাই, এই কাজটা করিস না। হ্যাঁ, আমার পরিবারের কথা চিন্তা করে হলেও আমাকে ছেড়ে দে, এই কাজটা করিস না। তখন রমজান মণ্ডল বলে না, তোর কোনো কথাই শুনবো না, যা তুই এখন যা, তোকে যখন আমার প্রয়োজন হবে তখন আমি ডাকবো। বাড়ি পর্যন্ত কিন্তু ওই পিশাচিনীটা কানতে কানতেই আসছিল, কিন্তু রমজান মণ্ডল একটা বারের জন্য পিছন দিকে তাকায়ও না। রমজান মণ্ডল জানতেন যে ও আসলে তাকে সরাসরি কোনো ক্ষতি করতে পারবে না, এমনটাই ধারণা ছিল। তো উনি তো বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে যাওয়ার পর ওই চুলটা একটা জায়গায় রেখে দিচ্ছেন, ওনার ওয়াইফকে কিন্তু কিছু বলেননি। তো ওই রাতে আর কোনো সমস্যা হয়নি। পরের রাত থেকে কিছু সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে গভীর রাত্রে কে একজন এসে রমজান মণ্ডলকে দেখে, এই রমজান, এই রমজান, মাছ ধরতে যাবি না, আয় আয়, বের হ বের হ। তো উনি বের হয়ে দেখতেন যে না, কেউ নাই। উনি বুঝতে পারতেন নিশ্চয়ই ওই পিশাচিনীটা কোনো একটা ঝামেলা করছে, ভয় দেখাচ্ছে। তো এরকম চলতে থাকে। রাতের বেলা টিনের চালে হাঁটাহাঁটির শব্দ, বাড়ির উঠোনে ধরাম ধরাম শব্দ, ঢিল পড়ার শব্দ, এরকম চলতে থাকে। এরকম চলছে চলছে, তো একটা পর্যায়ে উনি খুব বিরক্ত হয়ে যান যে ধুর, কাজের কাজ তো কিছুই করতে পারলাম না, মাঝখান থেকে এই চরম অশান্তি। এদিকে ওনার ওয়াইফের কিন্তু তখনও কোনো সন্তানাদি হয় নাই, ওনার ওয়াইফ ভয় পায়। উনি মাঝে মাঝে রাতের বেলা মাছ ধরতে বাইরে যাবেন, ওনার দিনের বেলাতে আসলে অন্য কাজ থাকে, এখন সেই কাজে খুব একটা বেশি টাকা পয়সা হয় না। রাতের বেলা বাইরে গেলে বাড়িতে ভয়ের ঘটনা ঘটে। ওনার ওয়াইফ একা মানুষ, তো উনি তো ভয়ে অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে তার, ওনার ওয়াইফের আর কি। এই চিন্তা করে রাতের বেলা মাছ ধরতে উনি যান না। উনি প্রচন্ড রকমের বিরক্ত হলেন এবং নানা একটা পর্যায়ে ভুল বুঝতে পারলেন যে না রে, কাজটা কি করলাম, ওই পিশাচিনীর সাথে তো এরকম আচরণটা করা ঠিক হয় নাই, ও তো আমার কোনো ক্ষতি করে নাই, তারপরে এই কাজটা কেন করলাম? না, ওরে আমি এই চুলটা ফেরত দিয়ে দেবো আর ওর কাছে মাপ চেয়ে নেব। এরপর একদিন ডাকে রাতের বেলা, এই রমজান, এই রমজান, মাছ ধরতে যাবি না? তখন ভিতর থেকে বলছে, এই তুই যাবি না, তুই দাঁড়া, তোর সাথে আমার কথা আছে, এটা বলছে রমজান মণ্ডল। তো বের হয়েছে বাসার থেকে, বের হয়ে দেখে ওই পিশাচিনীটা দাঁড়ায় আছে। তখন ওই পিশাচিনীকে বলছে যে এই শোন, তুই আমাকে আর বিরক্ত করিস না, আমি আসলে ভুল করছি, তোর সাথে যে কাজটা করছি এই কাজটা খুব অন্যায় হয়েছে, তোর চুল আমি ফেরত দিয়ে দেব, তুই আমাকে আর বিরক্ত করবি না। তখন ওই পিশাচিনীটা বলে যে আরে রমজান মণ্ডল, আমার এত বড় ক্ষতি করে দিয়ে তুই এখন তোর ভুল বুঝতে পারলি? কি কাকুতির মিনতিটা না আমি করছিলাম তোকে, এতগুলা দিন আমি আমার পরিবারের কাছে যাইতে পারি না, আমি আমার গোত্র থেকে বিচ্যুত, আমার সন্তানদের আমি মুখ দেখতে পারি না, তোকে তো আমি এত সহজে ক্ষমা করব না, ওই চুল তোর কাছেই রাখ।
আমার যা ক্ষমতা আমার প্রভু আমাকে দিছে, আমার সৃষ্টিকর্তা আমাকে দিছে, যতটুকু আমার ক্ষমতা এখন পর্যন্ত আছে, হ্যাঁ এই চুল চলে যাওয়ার পরে, তোর হাতে চলে যাওয়ার পর আমার ক্ষমতা অনেক কমে গেছে, এটা সত্য, কিন্তু যতটুকু ক্ষমতা আমার সৃষ্টিকর্তা আমাকে দিছে ততটুকু দিয়েই আমি এর মোকাবেলা করব। আর যে কষ্ট আমাকে তুই দিছিস, যে অপমান তুই আমাকে করছিস আমার গোত্রের সামনে, এটা তো এত সহজে ছাড়বো না আমি। আমার ভিতর প্রতিশোধের নেশা জেগে উঠেছে। আর তুই জানিস জিনেরা যদি একবার কোনো কিছুর ওয়াদা করে সেটা পালন করার চেষ্টা করে। তুই আমার অনেক বড় ক্ষতি করছিস, এর শাস্তি তোকে পাইতে হবে, ওই চুল তোর কাছেই রাখ। এই বলে ওই পিশাচিনীটা চলে যায়। তবে এরপর থেকে ওই ধরনের সমস্যা কমে যায়, একদম স্বাভাবিক হয়ে যায়। এদিকে রমজান মন্ডল নানা, উনি ওই রাতের বেলা খুব একটা বেরোতেন না, বাসায় থাকতেন। ওনার একটা সন্তান হয়, ছেলে সন্তান। তো ছেলে সন্তান হওয়ার পর স্বাভাবিকভাবেই সে জন্ম নিয়েছে, কোনো অসুবিধা হয়নি, সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে। তো জন্মের 6 কি 7 দিনের মাথায় হঠাৎ করে রক্তবমি হতে হতেই ছেলেটা মারা যায়। কোনো ধরনের চিকিৎসা করারও সুযোগ পায় না। এরপর উনি তো বুঝতে পেরেছেন যে এটা নিশ্চয়ই ওই পিশাচিনীর কাজ। বছরখানেক পর ওনার আবার একটা সন্তান হয়, এটাও ছেলে সন্তান। এই সন্তানটা 1 কি 1.5 মাস বেঁচে ছিল, একই রকম ভাবে রক্তবমি হয়ে সে মারা যায় হঠাৎ করে। উনি যতটুকু কবিরাজি বিদ্যা জানতেন উনি চেষ্টা করছেন, ঝাড়ফুঁক করতেছেন, এর কাছে যান ওর কাছে যান, তার কাছ থেকে করান, কিন্তু আসল কথাটা উনি কাউকে বলেন নাই। কারণ হচ্ছে ওনার কাছে ওই পিশাচিনীর চুল আছে, এটা যদি উনি কোনো কবিরাজ বা হুজুরের কাছে বলেন, সেই হুজুর যদি ওইটা একবার তার হাতে নিতে পারে তাহলে তো আরো বিপদ হবে, তাহলে তো ওই পিশাচিনীর আরো বড় ক্ষতি হবে। হতে পারে ওই পিশাচিনীকে সে বন্দি করে আরো বড় ধরনের নির্যাতন করতে পারে। এই জন্য উনি যে ভুলটা করছেন এই ভুলটা দ্বিতীয়বার করতে চান নাই, ওই চুলটা কারো হাতে দিতে চান নাই। কিন্তু কোনোভাবে ওই পিশাচিনীকেও উনি মানাতে পারতেছেন না, উনি ওনার কবিরাজি বিদ্যা দিয়েও কোনো কাজ করতে পারতেছেন না। এইভাবে একে একে 7টা ছেলে সন্তান মারা যায় একই রকম ভাবে। এরপর উনি চিন্তা করেন যে না, এভাবে হবে না, বড় বুজুর্গ দরবেশ গোছের কোনো আল্লাহওয়ালা ব্যক্তির কাছে উনি যাবেন, যিনি কোনো এই ধরনের প্যারানরমাল চিকিৎসা করেন না, আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির কাছে যাবেন যার দিন দুনিয়ার কোনো লোভ নাই। এমন ব্যক্তির কাছে গেলেই হয়তোবা এই সমস্যাটার সমাধান হলেও হতে পারে, হয়তোবা তার কথা ওই পিশাচিনীটা শুনতে পারে। খুঁজতে খুঁজতে এমন একজন ব্যক্তির সন্ধান এই রমজান মন্ডল পেয়ে যান। তার কাছে গিয়ে প্রথমবারের মতো এই ঘটনা সবিস্তরে বলেন। উনি শোনার পরে বলেন যে তুমি তো বাবা কাজটা খুব খারাপ করছো, তোমার এই খারাপ কাজের যে ফলাফল, এই ফলাফল তোমার 7টা সন্তান জীবন দিয়ে তার প্রায়শ্চিত্ত করছে। আর এই প্রায়শ্চিত্ত যে তুমি একা করছো, তোমার সন্তান করছে, বিষয়টা এরকম না, ওই পিশাচিনীটাও করছে। এখন আমি ওকে ডাকি, আমি দেখি ওর সাথে কথা বলি। এরপর ওই দরবেশ সেই পিশাচিনীটাকে রুকিয়ার মাধ্যমে হাজির করতে সক্ষম হন। পিশাচিনীটা সরাসরি তার সশরীরেই, মানে তার যে চেহারা সেই চেহারাতেই আসছে রাতের বেলা। সেখানে রমজান মন্ডলও ছিলেন। তখন পিশাচিনীর যে কথাবার্তা দরবেশ সব শুনলেন। দরবেশ বললেন যে আমি তো বুঝছি আসলে তুমিও নির্যাতিত হয়েছো এর দ্বারা, তারপরেও এর সন্তানগুলো তো আসলে অপরাধ করে নাই, তাদেরকে তো এইভাবে তুমি আর মারতে পারো না, তো তুমি ওকে ক্ষমা করে দাও। তোমার সাথে যা হয়েছে এর জন্য তুমি তাকে ক্ষমা করে দাও। আর দেখো এই চুল সে অন্য কারো কাছে দিতে পারতো এটা সমাধানের জন্য, তাহলে তো তুমি তো আরো বিপদে পড়তা, সুতরাং এই চিন্তা করে হলেও ক্ষমা করে দাও। পিশাচিনী বলেন যে আসলে ও যে কাজটা করছে এ তো আমাদের সমাজে এগুলো ক্ষমার অযোগ্য, তারপরও আমি ওকে ক্ষমা করে দেব। আপনি যেহেতু বলছেন সম্মানী মানুষ, আমি ওকে ক্ষমা করে দিব। তবে আমি আমার গোত্র এবং পরিবারের কাছে যেতে হলে কিছু পদ্ধতি আছে, এটা ছাড়া তো আমি যেতে পারবো না। ও ওই চুল ফেরত দেবে, সেই সাথে 10 হাঁড়ি মিষ্টি, একটি কালো খাসি এবং কালো জাম দিতে হবে। কালো জাম বলতে এক ধরনের মিষ্টি আছে, কালো জাম আমরা যেটা বলি, কালো কালো মিষ্টি। আর 10 হাঁড়ি মিষ্টি রসগোল্লা টাইপের কিছু হবে আর কি, এরকম কিছু বলছিলেন। আর ওই চুলটা ফেরত দেবে। তো চুলটা ফেরত দিয়ে দেন। চুলটা হাতে নেওয়ার পর ওই পিশাচিনীটা তার যে চুলের যে জায়গাটা কাটা হয়েছিল সেখানে টাচ করার সাথে সাথে সেটা লেগে যায়। আর ওই জিনিসগুলোও এই রমজান মন্ডল উনি দিয়েছিলেন সেই দরবেশের মাধ্যম দিয়ে। তো এই ঘটনার পর ওই পিশাচিনী আর কখনোই তাকে বিরক্ত করার জন্য আসে নাই। আর এই 7টা সন্তানের পর একটি কন্যা সন্তান হয়।
আর ওই পিশাচিনীটা বলেছিল যে আসলে সে একটা ওয়াদা করেছিল যে ওর কোনো ছেলে সন্তানকে বাঁচতে দেবে না, ওর কোনো বংশ রাখবে না। কারণ জিনেরা বিশ্বাস করে যে বংশধর রক্ষা হয় ছেলে সন্তানের মাধ্যম দিয়ে, মেয়ে সন্তানদের মাধ্যমেও রক্ষা হয়। এটা অবশ্য জিনদের সমাজে ওইটা খুব একটা প্রচলিত না। তো এই কারণে সে এই 7টা সন্তানকে মেরেছে, তবে এরপরে আর কোনো ক্ষতি করবে না, এটা সে প্রতিশ্রুতি দেয়। আর জিনের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়ার জন্য দরবেশ যে কোনো কলা কৌশল অবলম্বন করেছেন, তার উপর এমন কোনো রুকিয়া করেছেন যার ফলে তার শরীরে যন্ত্রণা অনুভূত হয়, এমন কিছুই করেন নাই। শুধু অনুরোধ করেছেন তার এই রমজান মণ্ডলের ভুল স্বীকার করে। রমজান মণ্ডলও ভুল তো স্বীকার করছে যে আসলে সে কাজটা ভালো করেনি, ক্ষমতার একটা নেশায় সেই কাজটা করছে আর কি। তো যাই হোক, মূলত আসলে ওই পিশাচিনীর যে পরিবারের সদস্যরা, তারপর পিশাচিনী পরিবারের সদস্যরাও তার এই অনুপস্থিতি মেনে নিতে পারতেছিলেন না, আবার তাকে কাছেও টানতে পারতেছেন না। ওই পিশাচিনীও তার পরিবারের কাছে যেতে পারতেছে না, যার কারণে যে যার মতো দূর থেকেই এই সমস্যার সমাধানের জন্য এই রমজান মণ্ডলকে ভয় ভীতি দেখাই যাচ্ছিলেন। তো এটাই ছিল কারণ। তো এরপর একটা কন্যা সন্তান হয়। এই কন্যা সন্তানের পর আর কোনো সন্তানাদি হয় নাই। এই কন্যা সন্তানের ছেলেই হচ্ছে এই শামিরুল ইসলাম ভাইয়ের বাবা, মানে তার বাবার যিনি মা, মানে হচ্ছে এই শামিরুল ভাইয়ের যিনি দাদি, তিনি হচ্ছেন সেই বেঁচে যাওয়া একমাত্র কন্যা সন্তান। তো এটাই ছিল ঘটনা।